এই ছাড়ো বলছি। কেমন বেহায়া নির্লজ্জ মেয়ে তুমি! মাঝরাতে পরপুরুষের ঘরে এসে জোরাজুরি করছো। ছাড়ো বলছি, ছাড়ো। রুহি নিজের কান্না সংবরণ করার চেষ্টা করে। সাইমনকে ছেড়ে দিয়ে তার দিকে তাকায়। সে কেন চিনতে পারছে না রুহিকে। রুহি ব্যাকুল হয়ে বলে, তোমার কি কিছু মনে পড়ে না? তুমি আমাকে কত ভালোবাসতে। তোমার কি কিছুই মনে পড়ে নেই? তোমার কি কিছুই মনে নেই? তুমি কেন রোজার পিছনে পড়ে আছো? কেন ওকে বিরক্ত করছো? সাইমন রুহির দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, আমার 10 বছর বয়স থেকেই আমি এক নারী মূর্তিকে স্বপ্নে দেখেছি, কিন্তু বাস্তবে তাকে আমি চিনতামও না। তারপর বছর 7 আগে আমি আর বাবা মা মিলে এই গ্রামের বাড়িতে চলে আসি। তারপর আমার রোজার সাথে দেখা হয়। রোজাকে দেখে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম, কারণ আমার স্বপ্নে দেখা নারী মূর্তি আর কেউ নয়, রোজা নিজেই। এত বছর ওকে স্বপ্নে দেখতে দেখতে আমি ভালোবেসে ফেলেছি, তাই ওর পিছনে পড়ে আছি। রুহি দুই হাতে সাইমনের নিচু মুখটা তুলে জিজ্ঞাসা করে, আচ্ছা, তুমি রোজাকেই ভালোবাসো নাকি তোমার স্বপ্নে দেখা নারী মূর্তিকে? ভেবে বলবে। সাইমন রুহির চোখের দিকে তাকায়। চোখের অতলে যেন এক ভালোবাসার সমুদ্র। এই চোখ যেন স্বপ্নে দেখা সেই চোখ। কিছুক্ষণ তাকিয়ে চমকে ওঠে সে। একটু দূরে সরে বলে, আমি আমার স্বপ্নে দেখা মেয়েটিকে ভালোবাসি, আর আমি জানি সে রোজাই। রুহি মৃদু হেসে বলে, আচ্ছা, তাহলে একটা কথা বলো। তুমি স্বপ্নে যে মেয়েটিকে দেখো তার কোনো বিশেষ চিহ্ন কিংবা অন্য কিছু দেখেছো কি, যা তুমি রোজার মধ্যেও দেখেছো এবং তাকেই সেই মেয়ে বলে চিহ্নিত করছো? সাইমন কিছুক্ষণ ভেবে বলে, হ্যাঁ, দেখেছি। সেই মেয়েটার পায়ে আমি স্বপ্নের নূপুর পরিয়ে দিয়েছিলাম। তার পায়ে গোড়ালির একটু উপরে একটা কাটা চিহ্ন দেখেছি, কিন্তু রোজার পা তো আমি চেক করিনি, বুঝবো কিভাবে? আমি বিশ্বাস করি না। কি প্রমাণ আছে তোমার কাছে যে তুমি সেই? তুমি প্রমাণ দিতে পারবে? হ্যাঁ, দেখেছি, কিন্তু তুমি জানলে কি করে? আমি রোজা নয়, রুহির সাথে দেখা করতে এসেছি। সাইমনের কথা শুনে রুহি ভীষণ আনন্দ পায়। খুশি মনে নিজের পা বিছানার উপর তুলে দেয়। জিন্সটা একটু উপরে তুলে কাটা চিহ্নটা বের করে। সাইমন তা দেখে চোখ বড় বড় করে রুহির দিকে তাকায়। রুহির মুখের মৃদু হাসি, যা অবিকল স্বপ্নের মেয়েটির মতো। সাইমন নিজের হাত বাড়িয়ে রুহির চিহ্নটার ওপরে রাখে। সে অবাক হয়ে উত্তরের আশায় রুহির দিকে তাকায়। রুহি জিন্সটা নামিয়ে বলে, তুমি রোজাকে নয়, আমাকে স্বপ্নে দেখতে। আমি তোমার স্বপ্নের মেয়েটা। আমি বিশ্বাস করি না। কি প্রমাণ আছে তোমার কাছে যে তুমি সেই? তুমি প্রমাণ দিতে পারবে? রুহি উঠে দাঁড়িয়ে সাইমনকে বলে, প্রমাণ তো আমিই দিলাম। এরপর বিশ্বাস না হলে রোজার পা চেক করে দেখবে। আর রোজাকে দেখার পরেও তোমার স্বপ্নে ওই নারী মূর্তি এসেছিল, তাই না? সাইমন রুহির দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, দেখেছি, কিন্তু তুমি জানলে কি করে? আমি সব জানি সাইমন, তুমিও জানো, কিন্তু মনে পড়ছে না আর মানতে চাচ্ছ না। কিন্তু একটা জিনিস, তুমি আজ জেনে গেছো আমি তোমার স্বপ্নে আসতাম। দেখে নিও, আজ থেকে তুমি আর স্বপ্নে দেখবে না আমাকে নিয়ে। মিলিয়ে নিও, আজ আমি গেলাম। মন আর মস্তিষ্কের দ্বিধাদ্বন্দ্ব শেষ হলে তোমার উত্তর পেলে আমার কাছে এসো। তোমাকে আরও অনেক কিছু বলার আছে। টাটা। রুহি চলে যায়। পেছনে তাকিয়ে থাকে সাইমন। তার চোখে হাজারো প্রশ্ন, মিলবে কি উত্তর? রুহি চোরের মতো গিয়ে বাড়িতে ঢোকে। কেউ টের পেয়ে গেলে সর্বনাশ। আজ ঝুঁকি নিয়ে সাইমনের কাছে তাকে যেতে হলো। এছাড়া তার কোনো উপায় ছিল না। তার কাছে মাত্র কিছুদিন সময় আছে। তার 22 বছর পূর্ণ হওয়ার আর মাত্র কিছুদিন বাকি। সে সাবধানে সদর দরজা লাগিয়ে দেয়। এরপর গুটি গুটি পায়ে নিজের ঘরে চলে যায়। কেউ চুপটি করে দেখে রুহিকে। দীর্ঘশ্বাস ফেলে চলে যায় আবার। রুহি নিজের ঘরে দরজা লাগিয়ে লাইট অন করে। মেঝে থেকে কার্পেটটা সরিয়ে ফেলে। এক গুপ্ত দরজা সেটা। রুহি গিয়ে আবারও লাইট নিভিয়ে দেয়। তারপর এসে গুপ্ত দরজাটা খোলে। এই দরজাটা লাইটের সাথে সংযুক্ত। লাইট অফ করলে এটা খুলে যায়। লাইট অন করলে এটা বন্ধ হয়ে যায়। রুহি সাবধানে ঢোকে সেখানে। আলোয় আলোকিত জায়গাটা। এটা ছিল রোজার মায়ের গোপন ল্যাবরেটরি। সে এখানে বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করত। এই ঘরের হদিশ শুধু রুহিকেই দিয়েছে ইয়াসমিন। রুহি গিয়ে একটা ডায়েরি খোলে। সেখানে একটা প্রজেক্টের কথা লেখা আছে। এই প্রজেক্টে ইয়াসমিন কাজ করত। প্রজেক্টটা অসম্পূর্ণ ছিল। রুহি তা সম্পূর্ণ করেছে। এখন শুধু তার 22 বছর হওয়ার অপেক্ষায়। তারপর সে তার মায়ের কাছে ফিরে যাবে। কতদিন পর মাকে জড়িয়ে ধরবে, মা বলে ডাকবে। আর রোজাও তার মাকে ফিরে পাবে।
ভাবতেই সারা শরীরে রোমাঞ্চকর অনুভূতি বয়ে যাচ্ছে। সকাল হয়ে গিয়েছে, চারিদিকে পাখির কিচিরমিচির শব্দ। জানলা গলে এক চিলটে রোদ এসে পড়ে রোদ্দুরের মুখে। কি নিষ্পাপ মুখ! ঘুমলে বুঝি সবাইকেই নিষ্পাপ লাগে। রোদ্দুর মুখের উপর বালিশ দিয়ে আবার ঘুমায়। এই আলো বিঘ্ন ঘটাচ্ছে ঘুমে। তখনই চায়ের কাপ হাতে নিয়ে লিপি ঘরে ঢোকে। গুটি গুটি পায়ে বিছানার কাছে এগিয়ে যায়। চায়ের কাপটা টেবিলে রেখে রোদ্দুরের কাছে যায়। রোদ্দুরের কাঁথা টেনে সরিয়ে বলে, গুড মর্নিং চাচু। ওঠো চাচু, আমার মিসকে নিয়ে এসো, আমার ভালো লাগছে না। রোদ্দুর মুখের উপর থেকে বালিশ সরিয়ে ফেলে। নিবু নিবু চোখে ঘুম ঘুম কণ্ঠে বলে, গুড মর্নিং মাম্মাম, তুমি তোমার মিসের বাসায় যাবে? রোদ্দুরের প্রস্তাবে লিপি যেন আকাশের চাঁদ পেল হাতে। খুশি হয়ে বলল, সত্যি তুমি আমায় নিয়ে যাবে? ইয়ে কি মজা! ওখানে রুহি আন্টিও আছে। চাচু ওঠো ওঠো। লিপি ঠেলে রোদ্দুরকে উঠিয়ে দেয়। ফ্রেশ হয়ে নাস্তা করে দুজনে মিলে রোজাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রোদ্দুরের বাবা আরমান ছেলেকে বলে, যাচ্ছ কই এখন? রোদ্দুর বলার আগেই লিপি বলে, আমরা মিসের বাসায় যাচ্ছি দাদু, তুমি যাবে? আরমান ছেলের দিকে আর চোখে তাকিয়ে বলে, রোদ্দুর, কদিন পরে বিয়ে, এখন বাড়িতে না গেলে হয় না? রোদ্দুর লিপিকে কোলে উঠিয়ে বলে, বাবা তুমি আসলে একটা আনরোমান্টিক, এই জন্য আমার কোনো বোনও নাই। আরে বাবা, এখন হবু বউয়ের কাছে কাছে থাকবো, তাহলেই তো ভালো হবে। তুমি ওসব কি বুঝবে? এই লিপি চলো মামুনি। রোদ্দুর আর লিপি চলে গেল। আরমান রিশাদ তাকিয়ে রইলেন ওনার ঠোঁট কাটা ছেলে যাওয়ার পানে। এমন ঠোঁট কাটা কারো ছেলে আছে? এটা কি তার গর্ভেই? এই না না না, তার স্ত্রীর গর্ভে জন্ম নিয়েছে। নিশ্চয়ই ছেলে মায়ের মতনই হয়েছে। হাড় গিলে শয়তান। রোদ্দুর লিপিকে নিয়ে রোজাদের বাসার সামনে নামে। রিক্সা থেকে নামতেই সাইমনকে দেখতে পাই সে। ভাড়া মিটিয়ে দিয়ে একটু দাঁড়ায়। সাইমন এদিকেই আসছে। রোদ্দুর তাকে দেখে বলে, এখন এখানে কেন এসেছো? রোজাকে বিরক্ত করবে না বলে দিলাম। সাইমন মলিন হেসে বলে, আমি রোজা নয়, রুহির সাথে দেখা করতে এসেছি। রোদ্দুর অবাক হয়ে যায় সাইমনের কথায়। যে ছেলেটা কাল রোজার পেছনে ঘুরতো, আজ সে রুহির কাছে কেন এসেছে? রোদ্দুর একবার সাইমনের সারা শরীরে চোখ বুলিয়ে নেয়। শ্যামলা গয়নের ছেলেটিকে শুভ্র রঙে বেশ সুদর্শন লাগছে। রোদ্দুর মিষ্টি হেসে বলল, আচ্ছা চলো তাহলে, আমিও যাব। দুজনে মিলে রোজাদের বাসার সামনে দাঁড়ায়। লিপি কলিং বেল বাজিয়ে দেয়। কাঁথা মুড়ি দিয়ে রোজা আর রুহি ঘুমোচ্ছে। তাদের হুঁশ নেই। রুহি বেশি রাত করে ঘুমিয়েছে আবার। মেরুন গিয়ে দরজা খুলে দেয়। রোদ্দুরকে দেখে মৃদু হাসে সে। সাইমনের দিকে তাকিয়ে বলে, রোদ্দুর বাবা, এটা কে, তোমার বন্ধু? রোদ্দুর আর চোখে সাইমনের দিকে তাকায়। সাইমন রোদ্দুরের দিকে তাকিয়ে আছে। সে মেরুনের দিকে তাকিয়ে হেসে বলে, কি জি আন্টি, ও আমার বন্ধু। একা আসতে কেমন জানি লাগছিল, শত হলেও হবু শ্বশুর বাড়ি, আমারও তো লজ্জা করে, তাই না? বলে লজ্জা পাওয়ার ভান করে রোদ্দুর। মেরুন, সাইমন আর লিপি সবাই একসাথে হেসে ওঠে। মেরুন দরজা থেকে সরে ভেতরে যায়। পেছনে পেছনে রোদ্দুর আর সাইমনও ঢোকে। মেরুন হাঁটতে হাঁটতে বলে, হবু শ্বশুরবাড়ি বলছো যে, হবু বউ কি বিয়েটা করবে? রোদ্দুর লিপিকে কোল থেকে নামিয়ে দেয়। সোফায় বসে বলে, বউ কেন বউয়ের 14 গোষ্ঠী বিয়ে করবে? মেরুন চোখ বড় বড় করে রোদ্দুরের দিকে তাকায়। তা দেখে রোদ্দুর হালকা কেসে বলে, আরে মানে ওই তোমার আদরের ভাইয়ের মেয়েই করবে, তোমরা তো আনন্দ করবে। সাইমন আশেপাশে তাকিয়ে বলে, আচ্ছা, আমার হবু ভাবি কোথায়? মেরুন দোতলার দিকে তাকিয়ে বলে, উপরে আছে, ঘুমাচ্ছে মনে হয়। রোদ্দুর উঠে দাঁড়িয়ে বলে, আমি আমার বউয়ের কাছে যাই, আর বন্ধু আমার শালির কাছে যাও, ওখানে লিপিকেও নিয়ে যাও। আমার বউকে একটু বোঝাবো, বাচ্চাটা ঝামেলা করবে। মেরুন আপত্তি করে না। হ্যাঁ, তোমার বউকে জিজ্ঞেস করো বিয়ে করবে কি না। মেরুন আপত্তি না করে বলে, ইয়ে, আমি রুহি আন্টির কাছে যাব। লিপি খুশি হয়ে বলে। সাইমন আকাশের চাঁদ হাতে পেল যেন। রোদ্দুর তার কাজটাকে সহজ করে দিয়েছে। সে মেরুনকে জিজ্ঞেস করলো, আচ্ছা আন্টি, ঘরটা দেখিয়ে দিন। মেরুন হাত দিয়ে দেখিয়ে বলে, ডান দিকেরটা রোজার আর বাম দিকেরটা রুহির ঘর। তোমরা গিয়ে বসো, আমি নাস্তা নিয়ে আসছি। সাইমন লিপিকে কোলে নিয়ে রুহির ঘরের দিকে পা বাড়ায়। রোদ্দুর আগেই রোজার ঘরে চলে গিয়েছে অলরেডি। রোজা বিছানায় কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। রোদ্দুর পাশে গিয়ে বসে। রোজার গায়ে হালকা চা পড়ে বলে, এই রোজ উঠো, ব্ল্যাক রোজ উঠো, আর কত ঘুমাবে? রোজা নড়ে চড়ে ওঠে। পিটপিট করে চোখ মেরে তাকায়। সামনে রোদ্দুরকে দেখেই এক প্রকার লাফিয়ে ওঠে। বুকে থুতু দিয়ে বলে, এইভাবে ভূতের মতো ভোরবেলা কোত্থেকে উদয় হলেন?
এমনভাবে কারো ঘরে নক না করে কেউ ঢোকে? সামান্য কমন সেন্স নেই। রোদুর একটা বালিশ কোলের মধ্যে নিয়ে তাতে থুতনি ঠেকিয়ে বলে, না নেই, হবু বউয়ের ঘরে আসতে কিসের নক করব? আমার বউয়ের ঘর এটা, তুমি কথা বলো না তো। রোজা রোদ্দুরকে অনুকরণ করে বলে। অ্যাডাইসে হবু বউ, ঢং যত সব। রোদ্দুর রোজার দিকে চোখ মুখ পুচকে তাকিয়ে বলে, চি, ঘুম থেকে উঠছো, চুলের অবস্থা পেতনিদের মতো, 12টা বাজছে, দাঁত ব্রাশ করো নাই, যাও, একটাও কথা বলবা না, শাকচুনি কোথাকার। এখনই ফ্রেশ হয়ে চুল ঠিক করো, কি বিশ্রী দেখাচ্ছে। রোজা হা হয়ে যায় রোদ্দুরের কথা শুনে। এই ছেলে বলছে কি এসব? রোদ্দুর রোজার মাথায় গাঁটটি মেরে বলে। কি ভাবছো? রোজা রেগে বালিশ ছুঁড়ে মেরে বলে, ভাবছি আমার ফাটা কপাল, আপনি নাকি আমার জামাই হবেন। অন্য মেয়েদের জামাই বউকে ঘুম থেকে উঠলে বলে, আহা কি সুন্দর লাগছে ফোলা ফোলা চোখে, ঘুমন্ত মুখটা কি নিষ্পাপ, সদ্য ঘুম থেকে উঠলে তোমাকে ফুল পরির মতো লাগে। আর আপনি আমায় কি সব উপাধি দিলেন? আপনাকে তো আমি শুলে চড়াবো, হাড়ে হাড়ে শয়তান একটা। আল্লাহ, শেষমেশ এই অপদার্থ আমার জামাই হবে? আমায় উঠিয়ে নাও, উঠিয়ে নাও। রোজারে এই দিন কপালে ছিল। রোদ্দুর গলা খ্যাকারি দিয়ে বলে, তুই তো 2 লেভেলের উপরে, সবার জামাই প্রশংসা করে, তাই বলে আমিও কি প্রশংসা করব? আমি কি সবার মতো নাকি? তাদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য এটাই, বুঝলে? অকাজে সারাদিন বউয়ের প্রশংসা আমি করি না, যাও ফ্রেশ হয়ে আসো। রোজা বিছানা থেকে নেমে বলে। আমি জানি এইসব ওই ছেলেদের অভিশাপের ফল। রোদ্দুর ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কাদের? রোজা 2 হাত কোমরে রেখে রোদ্দুরের দিকে ঘুরে বলে, কাদের আবার? যাদের প্রপোজাল দিনে রাতে রিজেক্ট করেছি তাদের। ওরা অভিশাপ দেয় আপনার মতো একখানা জামাই মোর কপালে জুটল। এখন কি করার? রোদ্দুর চোখ পাকিয়ে তাকাতেই রোজা ভো দৌড় দেয় ওয়াশরুমে। সাইমন রুহির রুমের সামনে সেই থেকে দাঁড়িয়ে আছে। তার ভয় করছে ঢুকতে, কেন জানি। লিপি বিরক্ত হয়ে বলে, কি হলো, চলো ভেতরে, তখন থেকে দাঁড়িয়ে আছো। সাইমন ভয়ে ভয়ে ঘরের দরজা খুলে ভেতরে ঢোকে। রুহি বিছানায় নেই। লিপিকে কোল থেকে নামিয়ে দেয়। দুজনে বিছানায় বসতেই রুহি ওয়াশরুম থেকে বের হয়। সাইমন আর লিপিকে দেখে চমকে বলে, কি ব্যাপার তোমরা এখানে? লিপি গালে হাত দিয়ে বলে, আন্টি, এটা আমার চাচুর বন্ধু, তুমি একে চেনো? রুহি তোয়ালেটা চেয়ারে রেখে লিপিকে কোলে নেয়। গালে চুমু দিয়ে বলে, মামুনি, তুমি তো বড় হয়ে গেছো। আচ্ছা, একটা কাজ করো, তোমার মিসের কাছে যাও, ওর কাছে অনেক চকলেট আছে। লিপি চকলেটের কথা শুনেই রুহির কোল থেকে নেমে যায়। এক দৌড়ে রোজার রুমের দিকে যেতে থাকে। লিপি বেরিয়ে গেলেই রুহি দরজাটা লাগিয়ে দেয়। সাইমনের পাশে বসে বলে, বলো, এখনে কিভাবে আসলে? মিরন কিছু জিজ্ঞেস করেনি? আর রোদ ভাই তোমার বন্ধু হলো কিভাবে? সাইমন হেসে বলে, এতগুলো প্রশ্ন? আচ্ছা বলছি, এখানে হেঁটে হেঁটে এসেছি। রুহি বিরক্ত হয়ে বলে, হেঁটে আসছো এটা জানি। সাইমন হেসে বলে। বাড়ির সামনে রোদ্দুরের সাথে দেখা, তারপর সাইমন সেদিন বাজারে দেখা হওয়ার, তারপর আজকে সব ঘটনা বলে। সব শুনে রুহি বলে, তো আজকে কেন এসেছো আমার কাছে? সাইমন মাথা নিচু করে বলে, আমি সব জানতে চাই রুহি। আমি সত্যি আর স্বপ্নে দেখিনি আজকে। প্লিজ তুমি আমাকে সব কিছু খুলে বলো, আমি না হলে পাগল হয়ে যাব। রুহি হালকা হাসে, মাথা সাইমনের সামনে নিয়ে বলে, বিশ্বাস হলো আমার কথা? সাইমন মাথা তুলে দীর্ঘশ্বাস ফেলে বলে, বিশ্বাস না করে উপায় নেই, তোমার সব কথা মিলে গেছে। আমি কেন, সবাই বিশ্বাস করবে। রুহি দাঁড়ায়, কিছুক্ষণ ভেবে বলে, তাহলে নিজেকে প্রস্তুত করে নাও সব শোনার জন্য। আর আমাকে অবিশ্বাস করলে তুমিই এই পৃথিবীতে আটকে পড়বে। সাইমন ঢোক গেলে, না জানি সে কি শুনতে চলেছে। মাল্টিভার্স আছে, এটা বিশ্বাস করো তো? রুহির কথায় সাইমন অবাক হয়ে বলল, এটা শুধু বিজ্ঞানীদের ধারণা মাত্র, এর কোনো অস্তিত্ব নেই। সাইমন, মন দিয়ে শোনো। আলফা গ্রহ হলো অন্য একটি ইউনিভার্সের গ্রহ, যেটি দেখতে হুবহু পৃথিবীর গ্রহের মতো। বিশ্বজগতে বহু ইউনিভার্স আছে এবং সবগুলোতেই একটা করে পৃথিবীর মতো গ্রহ আছে। এমনকি প্রতিটা গ্রহতে এই পৃথিবীতে যা যা আছে তার কপি আছে। তোমার এমনকি আমারও কপি আছে ওই সব ইউনিভার্সে। এগুলো প্যারালাল ইউনিভার্স, বুঝলে? মানে সমান্তরাল বিশ্ব। সব সময় সমান্তরালে চলে এই বিশ্বগুলো, তাই আমরা কেউই এগুলোকে দেখতে পাই না। যেমন ধরো, এই ইউনিভার্সে আমি তোমার সাথে কথা বলছি,
কিন্তু অন্য ইউনিভার্সে আমি তোমাকে চিনিও না। আবার হতে পারে অন্য কোনো ইউনিভার্সে আমরা দুজনেই মারা গিয়েছি, এমনটা হতেই পারে। সাইমনের মাথায় সব তালগোল পাকিয়ে যাচ্ছে। সে চোখ বন্ধ করে বলে, তো এইসব প্যারালাল ইউনিভার্সের ধারণা আমাকে দিচ্ছ কেন? এসব বলার জন্য রেখেছো? আর এই আলফা গ্রহ দিয়েই বা আমি কি করব? রুহি সাইমনের পাশে বসে কাঁধে হাত দিয়ে বলে, ও সাইমন, রিল্যাক্স। এত হাইপার হচ্ছে কেন? তোমাকে এসব এখন আমার বলতে হচ্ছে, কিন্তু আমরা আমাদের প্ল্যানেটে থাকলে এসব নিয়েই তুমি রিসার্চ করতে। তোমার কি অ্যাটলিস্ট কিছুই মনে নেই? দাঁড়াও, আমি বলছি। শোনো, আলফা আমাদের গ্রহ, আমরা আলফা গ্রহেই বসবাস করতাম, আর আমরা বর্তমানে অতীতে আছি। এই মেশিনটি আবিষ্কার করেছিল রোজার মা। আমরা আলফাবাসীরা উন্নত জাতি হয়েও এই মেশিন আবিষ্কার করতে পারিনি। এই মেশিনের ভাবনা তাদের মাথায় আসলেও তারা কিছু ত্রুটির জন্য ইউনিভার্স থেকে আরেক ইউনিভার্সে যাওয়ার পথ আবিষ্কার করতে পারেনি। কিন্তু এই পৃথিবীবাসীরা সেটা করেছে। কিন্তু আলফা হচ্ছে প্রচুর উন্নত গ্রহ, পৃথিবীবাসীরা যা কল্পনাও করেনি। আলফাবাসীরা তা বহু আগেই আবিষ্কার করে ফেলেছে। কিন্তু কি করে জানি এই মাল্টিভার্স ভ্রমণের ব্যাপারটা গোলমাল হয়ে গেছে, যা আলফাবাসীর আগে পৃথিবীবাসীরা আবিষ্কার করে ফেলেছে। আমরা আলফা প্ল্যানেট থেকে শুধু এই মেশিনের সিস্টেম সম্পর্কে জানতেই এখানে এসেছি। সাইমন অবাক হয়ে শুনছে। এসব যেন তার বিশ্বাস হচ্ছে না। অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, আচ্ছা, আমি যদি আলফা গ্রহেই হয়ে থাকি, তাহলে এই পৃথিবীতে এতগুলো বছর কি করছি? সিস্টেম জানতে কি এত সময় লাগে? এটার আবিষ্কার করার পদ্ধতিতেও রোজার মায়ের কাছ থেকেই জানতে পারতে। পরে তাকে মেরে দিলেই হতো। সাইমন, তুমি যেমন বলছো আমরা ঠিক তেমনটাই করতাম রোজার মা থাকলে। কিন্তু রোজার মা আর আমার মায়ের জন্য সব উলটপালট হয়ে গেছে। শোনো, একদিন সকালবেলা আমি বাবাকে সাহায্য করছিলাম ল্যাবের কাজে। আমার বাবা অনেক বড় একজন সায়েন্টিস্ট। এই গ্রহের আইমান একজন ডক্টর এবং শুধু রোজার বাবা। আর আলফা গ্রহের আইমান একজন সায়েন্টিস্ট এবং রোজা আর রুহির বাবা। আমারও একজন যমজ বোন আছে যার নাম রোজা। আর এই পৃথিবীর রোজারও একটা যমজ বোন ছিল, যে জন্মের সময় মারা গিয়েছে, ভালোই হয়েছে। তো শোনো, বাবার সাথে তখন ল্যাবে ছিলাম, তখন বাহিরে অনেক শোরগোল শুনতে পাই। আমরা বাহিরে এসে দেখি রোজাপু কাঁদছে, আর পাশে একটা বিরাট মেশিন থেকে ধোঁয়া বেরোচ্ছে। জিজ্ঞেস করতেই সে বলে মা আর রোজা নাকি রান্না করছিল। তখনই এই মেশিনটা এখানে এসে আছড়ে পড়ে তীব্র আলোর সহিত। রোজা ভয়ে কাছে যাচ্ছিল না, কিন্তু মা সামনে পা বাড়াতেই দেখে তার মতো হুবহু দেখতেই একজন মহিলা বের হয় মেশিন থেকে। মা অবাক হয়ে তাকিয়েছিল। তখনই মহিলাটা চিৎকার করে বলে, ও নো, আমি তো অন্য ইউনিভার্সে এসে পড়েছি। তুমি আমার কপি, তাই না? টাইম মেশিন না বানিয়ে এ কি বানালাম আমি? মা কিছু বলতে যাবে তার আগেই দুইজনে ফ্ল্যাশ করে ভ্যানিশ হয়ে যায়। রোজাপু তারপর চিৎকার করে। তার কথা শুনে আমি থ হয়ে গেলাম। বাবা দেরি না করে আমাদের সিসিটিভি ফুটেজ থেকে করে দেখে রোজাপুর কথাই সত্যি। কিন্তু এরপর বাবা যা বলল তা শুনতে আমি প্রস্তুত ছিলাম না। আগেই বলে রাখি, আমার বোন যে রোজা, সে ছিল খুব ভীতু স্বভাবের। এতই ভীতু যে ভয়ে বাবার ল্যাবেও যেত না। বাবা তখন আমাদের দুইজনকে দুই পাশে নিয়ে বলে, তোরা শোন, এই যে তোদের মায়ের মতো দেখতে মহিলাটি, উনি তোদের মা, তবে এই গ্রহের নয়, পৃথিবী গ্রহের। তোরা তো জানিস মাল্টিভার্স সম্পর্কে। সে অন্য এক প্যারালাল ইউনিভার্স থেকে এসেছে। আর প্যারালাল ইউনিভার্স ভ্রমণের মেশিন কেউ আবিষ্কার করতে পারেনি ঠিকভাবে। উনি টাইম মেশিন আবিষ্কার করতে গিয়ে ভুল করেছেন, যার কারণে ব্ল্যাক হোলের মাধ্যমে এই আলফা প্ল্যানেটে চলে এসেছে। কেউ যদি এক ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্স ভ্রমণ করতে চায় এবং তার কপির সাথে দেখা হয়, তাহলে ফ্ল্যাশ হয়ে তারা দুজনেই ভ্যানিশ হয়ে যাবে। এখন তোদের মাকে ফিরিয়ে আনতে হলে কাউকে পৃথিবীতে যেতে হবে। আমি এমনিতেই সাহসী ছিলাম, আর এগুলো আমার কাছে অ্যাডভেঞ্চার ছিল, তাই আমিই বলি, বাবা আমি যাব পৃথিবীতে। রোজাপু তো এসবের কিছুই জানে না। তোমার সাথে আমি কত কিছু দেখেছি ছোটবেলা থেকে। আমার বিশ্বাস আমি পারবো মাকে ফিরিয়ে আনতে। বাবা তখন আমাকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুই যাবি, কিন্তু মারে
এখানে যেতে হলে তোর যে অনেক নিয়ম মানতে হবে। আর রোজা এমনিতেও যেতে পারবে না, কারণ পৃথিবীতে ওর কপি আছে। ও যদি চায় তাহলে তোর মায়ের মতো ভ্যানিশ হয়ে যেতে পারে, কিন্তু পৃথিবীতে তোর কোনো কপি নেই, কারণ তোর কপি আগেই মারা গিয়েছে পৃথিবীতে। তাই তুই যেতে পারবি, তোর ভ্যানিশ হওয়ার ভয় নেই। কিন্তু তোকে অতীতে যেতে হবে, তার জন্য রোজার সেই মারা যাওয়া বড় বোন হয়ে বড় হতে হবে, কিন্তু তোর বর্তমানেরই সব মনে থাকবে। আমার মাথায় তখন অন্য চিন্তা, তোমার চিন্তা সাইমন। কারণ আলফা প্ল্যানেটে কিছুদিন পরেই আমাদের বিয়ের কথা ছিল। আমি তখন কাচুমাচু হয়ে বাবাকে বললাম, বাবা তাহলে সাইমনের কি হবে? বাবা মৃদু হেসে বলল, মারে, আমি জানি জোড়া হারালে কি কষ্ট হয়। তুই চিন্তা করিস না, আমি ভেবেই রেখেছি পৃথিবী গ্রহে সাইমনও বেঁচে নেই। তাই তুই তোর সাইমনকে নিয়ে যেতে পারবি, তবে সাবধান, ওর স্মৃতি আমি মুছে দেব, যাতে ওর কিছু মনে না থাকে। যখন ওই পৃথিবীতে তোর 22 বছর পূর্ণ হবে, তখনই ওকে নিয়ে তুই ফিরে আসবি আলফাতে। সাইমন বেশ উত্তেজিত হয়ে বলে, কিন্তু তোমার মাকে ফিরে পাবে কিভাবে? তখনই দরজায় কড়া নাড়ে রোজা জোরেই বলে, এই রুহি, দরজা খুল তাড়াতাড়ি। রুহির গলা শুকিয়ে আসে, লিপিও তো নেই। রোজা যদি দেখে সে আর সাইমন একসাথে দরজা বন্ধ করে আছে, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। রুহি তাড়াতাড়ি করে সাইমনকে কোথাও একটা লুকিয়ে ফেলে। এরপর চুলগুলো একটু এলোমেলো করে হাই তুলে দরজা খুলে বলে, কি হলো, ডাকছিস কেন? রোজা অবাক হয়ে বলে, তুই এই দুপুরেও ঘুমাচ্ছিলি? তখনই রোদ্দুর রুহির ঘরে ঢুকে বলে, কি ব্যাপার, সাইমন কোথায়? রুহি আমতা আমতা করে বলে। কোন সাইমন? রোদ্দুর চমকে তার দিকে তাকায়, কপালে আঙুল ঘষে বলে, কোথায় কি বলছো? সাইমন একটু আগে যে ছেলেটা তোমার ঘরে লিপিকে দিয়ে এসেছিল। রুহি হেসে বলে, ও ওই ছেলেটা? লিপি চলে যেতেই সেও চলে গেল। তখনই মেরুন ঘরে ঢুকে খাবারের ট্রে নিয়ে। সে ট্রেটা পাশের টেবিলে রেখে বলে, সে কি রুহি, ছেলেটা চলে গেল আর তুইও যেতে দিলি? আটকালি না কেন? রোজা চুপ করে দাঁড়িয়ে সবাইকে দেখছে শুধু। সাইমনের কথা রোদ্দুরের থেকে শোনা মাত্র সে রুহির কাছে চলে এসেছে। সাইমন গেছে তার জন্য ভালোই হয়েছে, কিন্তু রুহি অমন চোরের মতো করছে কেন? রুহি ঢোক গিলে নিজেকে সামলে বলে, আটকেছিলাম, কিন্তু সে থাকবেই না। কি না কি জরুরি কাজ আছে, আর এত প্রশ্নই বা করছো কেন? মনে হচ্ছে আমি আসামি আর তোমরা সিআইডি। রোদ্দুরের ব্যাপারটা ঠিক হজম হলো না। সাইমন আসলো আবার কাউকে না বলেই চলে গেল, ব্যাপারটা ঠিক কেমন না? মেরুন রোদ্দুরের দিকে তাকিয়ে বলে, এই রোদ্দুর, তুই বলছিস না কেন? আয় নাস্তা করে নে। লিপি, তুমিও এসো। রুহি হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু এরা এখন এখানে নাস্তা করতে বসলে সে সাইমনকে বের করবে কিভাবে? অপেক্ষা করতেই হবে। রোজা গিয়ে খাটের উপরে বসে। রোদ্দুর গিয়ে তার পাশে বসতেই রোজা চেঁচিয়ে বলে, এই, আপনি আমার পাশে বসছেন কেন? সরুন। এই রুহি, তুই আমার পাশে বস। মেরুন ভ্রুকুসকে বলে, ব্যাপার কি, এমন করছিস কেন? রুহি দাঁত বের করে হাসে। মেরুনের সাথে তাল মিলিয়ে বলে, ঠিকই তো আপু, আজ বাদে কাল তোমার বিয়ে হবে। হবু জামাইয়ের পাশে এখন বসতে সমস্যা কি? এদের কাহিনী দেখে রোদ্দুরের ভীষণ হাসি পায়। সে হেসে বলে, রুহি এসো, আমাদের মাঝখানে এসে বসো। কদিন পর তোমার বোন শ্বশুরবাড়ি গেলে তোমাকে যদি আর না পাই। রোদ্দুরের কথা শুনে সবাই হেসে উঠলেও রুহি হাসে না। সত্যি তো সে চলেই যাবে, আর কখনো তো দেখাই হবে না। সে গিয়ে রোজার পাশে বসে, দুই হাতে রোজাকে জড়িয়ে ধরে। রোজা তো তার বোনেরই কপি, এতদিনে মায়ে পড়ে গেছে তো। রোদ্দুর পাশ থেকে রুহির পায়ে খোঁচা দেয়। রুহি চমকে তাকায়। রোদ্দুর রুহির কানে কানে জিজ্ঞেস করে, তোমার বোনের এত তেজ কেন? যাই হোক, ওকে বলো বিয়ের পর আমার পাশেই বসতে হবে। রুহি হেসে রোজার কানে কানে রোদ্দুরের কথা বলে। তা শুনে রোজা বলে, তুইও রোদ ভাইকে বল, বিয়ের পর পাশেই আসতে পারবে না। রুহি তেতে উঠে বলে, ওই, তোমরা কি আমাকে বেতার মাধ্যম পাইছো? এক একজনে আমার কানে ফুসুর ফুসুর করবা, আর আমি কথা আরেকজনকে বলে দিব। মেরুন, কিছু বলবা তুমি? মেরুন হাসতে হাসতে বলে, আহারে আমার ছোট আম্মা জান, কাঁদে না। এই রোজা একদম কানের নিচে দিব বলছি। আমার ছোট মাকে জ্বালাবি না একটুও। আম্মু, তুমি আমার কাছে আসো। রুহি মুস্কি হেসে মেরুনের পাশে গিয়ে বসে। রোদ্দুর হেসে বলে, বাহ, ছোট মরিচে দেখছি ঝাল বেশি।
সবাই একসাথে হেসে ওঠে রোদ্দুরের কথায়। সবার সাথে থাকলে কত সুন্দর কেটে যায় মুহূর্তগুলো। একটু পর সবাই চলে যায় রুহির রুম থেকে। রুহি তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দেয়, লাইট অফ করে দেয়। মেঝেতে থাকা ল্যাবের দরজাটা খুলে যায়। সে দ্রুত নিচে নামে। সাইমনকে সে এখানেই নামিয়ে দিয়েছিল। চারদিকে চোখ বুলিয়ে ডাকে, সাইমন কোথায় গেলে? এই সাইমন। কিন্তু আশ্চর্য ব্যাপার, সাইমন কোথাও নেই। গেল কোথায়? এখানে নিচে 4টে রুম আছে। একটা রুম সবসময় বন্ধ থাকে, সেখানে যাওয়া রুহির জন্য নিষেধ। রুহি 3টি রুম তন্ন করেও কোথাও সাইমনকে পায় না। রুহির মাথা চক্কর দিয়ে উঠছে, সে এটা গেল কই? রুহি স্টোর রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। দরজা খোলা। কে করলো? সাইমন এখানে আছে। রুহি ভয় করছে। না জানি দরজার ওপাশে কি আছে। রুহি ভয়ে ভয়ে দরজা খোলে, কিন্তু এ ঘর তো অন্যগুলোর মতো আলোকিত নয়। রুহি ভেতরে ঢোকে, দেওয়ালের পাশে হাতড়ে লাইট অন করে। সব কিছু আলোকিত হয়ে ওঠে। রুহির সামনে তাকাতেই সাইমনকে দেখতে পায়। সাইমন মাটিতে পড়ে আছে। রুহির বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। দম মনে হয় বন্ধ হয়ে আসছে। সাইমনকে এই অবস্থায় দেখে ভেতরে ভাঙচুর হচ্ছে। সে ছুটে গিয়ে সাইমনের কাছে বসে। সাইমনের মাথাটা নিজের কোলের ওপর রাখে। মনে হচ্ছে ঘুমিয়ে গেছে বা অজ্ঞান। রুহির অদ্ভুত লাগে ব্যাপারটা। এটুকু সময়ে মানুষ কি করে ঘুমাতে বা অজ্ঞান হতে পারে? কিন্তু আগে এই ঘর থেকে বেরোতে হবে। সে সাইমনের 2 হাত ধরে টেনে টেনে বের করে ঘর থেকে। হাঁপিয়ে ওঠে রুহি। একটা ছেলেকে টেনে আনা কি এতই সহজ? রুহি সেই ঘরের দরজাটা বন্ধ করে দেয়। সাইমনকে রেখে সে নিজের ল্যাবে ঢোকে। মেশিনটা তো সে ঠিক করেছে, কিন্তু আদৌ কি এতে কাজ হবে? আর বাবা 22 বছর হওয়ার আগেই এটা ইউজ করতেও না করেছে। কেবল একবারই ভ্রমণ করা যাবে এতে। এরপর আলফা প্ল্যানেটে গিয়ে সে তার মাকে খুঁজবে। তার মা আর রোজার মা ফ্ল্যাশ হয়ে যে কই গেল। তারপর রুহি পানি নিয়ে সাইমনের কাছে যায়। সাইমনের চোখে মুখে পানির ছিটা দিতেই সে চোখ পিটপিট করে তাকায়। তার চোখে আতঙ্ক। রুহির দিকে চোখ বড় বড় করে তাকায় সাইমন। মেঝে থেকে উঠে রুহিকে জড়িয়ে ধরে আচমকা। এমন করায় রুহি ভীষণভাবে চমকায়। সে সাইমনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আরে বাবা, কি হয়েছে? এমন জড়িয়ে ধরছো কেন? তুমি ওই রুমে কেন গেলে? আর অজ্ঞান হলে কিভাবে? সাইমন ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে শুধু। তার ভয় করছে এখনো। সে রুহিকে ছেড়ে দেয়। চারদিকে তাকিয়ে বলে, রুহি, তুমি যখন আমাকে এখানে নামিয়ে দিয়েছিলে, আমি জায়গাটা একটু ঘুরে দেখতে চাই। আগে ওই রুমের দিকে নজর পড়ে, তারপর রুমের দরজার উপর ডোন্ট টাচ ইট লেখা দেখে অবাক হয়ে যাই। কৌতূহল নিয়ে দরজা খুলতেই আমি অবাক হয়ে যাই। 2টো বক্স ভেতরে সবুজ আলো আসছিল সেখান থেকে। আমি কাছে যেতেই সেই আলো আমার চোখের মুখে পড়ে। আমি শুধু 2টো মানুষ দেখেছি সেখানে, কিন্তু চেহারা দেখিনি। ওখানে কেমন একটা গ্যাস ছিল যেন। আমি ঢলে পড়ে যাই। তারপর আর কিছুই মনে নেই। তুমি ওই মানুষগুলোর চেহারা দেখেছো? সাইমনের কথায় রুহি হতবাক হয়ে যায়। কি বলছে এসব? সে অবাক হয়ে যায়। কি বলছো এসব? আমি তো কোনো মানুষ বা বক্স দেখিনি। ওখানে তুমি ছিলে শুধু, আর কেউ ছিল না। রুহি, তুমি আমাকে অবিশ্বাস করছো। আমি সত্যিই দেখেছি ওখানে মানুষ ছিল। তুমি চলো, দেখবে। আচ্ছা চলো। তখনই একটা সিগন্যাল আসে। রুহি ঢোক গিলে সাইমনের দিকে তাকায়। ছুটে যায় ল্যাবে। পিছে পিছে সাইমনও যায়। একটা মেসেজ এসেছে আলফা প্ল্যানেট থেকে। রুহি, তুমি কি ওই ঘরে ঢুকেছিলে? ওখানে সিস্টেম গড়বড় কেন হচ্ছে? তুমি কিছু দেখেছো? ওই ঘরে ঢুকলে কিন্তু সাথে সাথে মারা যাবে তুমি। রুহি অবাক হয় তার বাবার মেসেজ দেখে। সাইমন শুধু তাকিয়ে আছে, কারণ সে কোডিং সম্পর্কে কিছুই জানে না। আর এটা কোন ভাষার মেসেজ তাও জানে না। রুহি দ্রুত হাতে টাইপ করে, না বাবা, আমি কিছু দেখিনি, আর আমি ওই ঘরে যাইনি। দেখো, অন্য কোনো সমস্যা হয়েছে হয়তো। আর কোনো মেসেজ আসে না। রুহি সাইমনের দিকে ঘুরে। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, এগুলো কিসের সিগন্যাল ছিল? আর কি টাইপ করলে? বাবা জিজ্ঞেস করেছে এ রুমে গিয়েছিলাম কিনা। তুমি কেন গিয়েছো? বাবার সিস্টেমে এখন সমস্যা হচ্ছে। কিন্তু বাবা বলেছিল ওই ঘরে গেলে আমি মারা যাব, কিন্তু আমি এখনো জীবিত। সাইমন চোখ বড় বড় করে বলে, তার মানে অন্য কোনো রহস্য আছে। চলো আমরা আবার যাই, দেখব কি আছে ওখানে। চারদিকে পিনপতন নীরবতা। রুহি আর সাইমন পা টিপে টিপে সেই নিষিদ্ধ ঘরটির দিকে যায় করছে। বুক ঢিপ ঢিপ করছে রুহির। সাইমন অনেক কাঠখড় পুড়িয়ে রুহিকে রাজি করিয়েছে। রুহির ভয় করছে।
কারণ ওই রুমে তার বাবা নিশ্চয়ই কোনো সিকিউরিটি ব্যবস্থা করে রেখেছে। না হলে সাইমন আর সে ঢুকেছে এটা কি করে জানলো সে? রুহি দরজার সামনে গিয়ে দাঁড়ায়, সাইমনের দিকে ঘুরে বলে, আমরা চলো ল্যাবে যাই, এখানে কি আছে দেখার দরকার নেই। সাইমন বিরক্তিতে কপাল কুঁচকে বলে, রুহি প্লিজ কাম ডাউন, হতে পারে এখানেই আছে অনেক বড় রহস্য, তুমি দরজা খোলো। রুহি চোখ বন্ধ করে দরজাটা খোলে, কিন্তু দরজা খুলতেই সে অবাক হয়ে যায়। দুটো বক্স আসলেই দেখা যাচ্ছে, আর তার পাশে সাইমনের কথা মতো আলোক রশ্মি আছে। রুহি শুকনো ঢোক গিলে সাইমনকে বলে, কোনো কথা বলবে না আর কিছুতে হাত লাগাবে না, খবরদার। এখানে প্রচুর সিকিউরিটি আছে, আমার পেছনে এসো। মা মা সাইমন আর রুহি ছিটকে দূরে সরে গেল। এর মধ্যে আলোটা মিলিয়ে গেল আর বক্স দুটোও নেই। কিন্তু কি করে সম্ভব? রোজা ঢলে পড়ল মেঝেতে। রুহি চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে আছে। রোজা কি করে তার ঘরে ঢুকলো, আর এখানেই বা ঢুকলো কি করে? সাইমন অবাক হয়ে জিজ্ঞেস করে, রুহি, রোজা এখানে কি করে এলো? ও কি এই ল্যাবের সম্পর্কে জানে? রুহি চারিদিকে তাকিয়ে বলল, চুপ করো চুপ করো, যত দ্রুত সম্ভব রোজাকে নিয়ে এই ঘর থেকে বের হও, ল্যাবে নিয়ে যাও ওকে, আমি উপরের পরিবেশটা দেখে আসছি। সাইমন মাথা নেড়ে সম্মতি দেয়। সে রোজার কাছে গিয়ে তাকে কোলে তুলে নেয়। রুহি দ্রুত উপরে উঠতে থাকে। সিক্রেট দরজা খোলা। সে যখন মাথাটা বের করে তখনই রোদ্দুর এসে পড়ে ঘরের মধ্যে। রোদ্দুর অবাক হয়ে রুহির দিকে তাকিয়ে বলে, এই রুহি, তুমি ওখানে কি করছো? ওখানে কি আছে? রোজা কোথায়? রুহি কি করবে বুঝতে পারছে না। সে এত বড় ভুল কি করে করলো? এত বছরের পরিশ্রম সব কি শেষ হয়ে যাবে? রুহি দ্রুত ওপরে উঠে নিজের ঘরের দরজা লক করে। রোদ্দুর একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। রুহি, তুমি কোথা থেকে আসলে? রোজা তো তোমার রুমেই আসলো জুয়েলারি নিতে, ও কোথায়? রুহি রোদ্দুরকে আঙুলের ইশারায় চুপ করতে বলে, ভাইয়া কথা বলবেন না প্লিজ, রোজা নিচে আছে। রোদ্দুরের বুক কাঁপছে অজানা আশঙ্কায়। রোজার কোনো বিপদ হলো না তো? সে দ্রুত রুহির পাশ কাটিয়ে নিচে নেমে যায়। রুহি বাধা দিয়েও আটকাতে পারে না। নিজেকে খুব হেল্পলেস লাগছে। মাকে কত বছর পর দেখল সে। কোথায় মিলিয়ে গেল তার মা আবার? সে দ্রুত সেই আংটিটা আর পুরনো ডায়েরিটা হাতে নেয়। নিচে নেমে পড়ে তাড়াতাড়ি, কিন্তু সেখানে গিয়ে রুহির চক্ষু চড়ক গাছ। রোদ্দুর সাইমনের কলার ধরে আছে। দুজনের মধ্যে যুদ্ধ লাগবে ভাব। রুহি দ্রুত গিয়ে সাইমনকে টেনে নেয়। রোদ্দুর রেগে বলে, রুহি সরে যাও, ওই সাইমনকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু এখানে না আসলে জানতেই পারতাম না। আমি না আসলে আজ রোজার কত বড় ক্ষতি হয়ে যেত। ওকে আমি মেরেই ফেলবো। রুহি রোদ্দুরকে হাত জোর করে বলে, প্লিজ ভাইয়া, প্লিজ আপনি সাইমনকে কিচ্ছু বলবেন না। ওর কিছু হলে আমার কি হবে? আপনারা আমার কথাটা শুনুন প্লিজ। সাইমন রোজার ক্ষতি করতে চায়নি কখনো। প্লিজ আগে আমার কথাটা শুনুন। রোদ্দুর ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। রোজার পাশে গিয়ে বসে সে। রুহির দিকে করুণ চোখে তাকিয়ে বলে, বোন প্লিজ, আমার রোজার কি হয়েছে বলো, ও উঠছে না কেন? রুহি পানি নিয়ে রোজার পাশে বসে। রোজার চোখে পানি ছিটা দিতেই চোখ পিটপিট করে তাকায় সে। রোজা উঠেই চিৎকার করে বলে, মা মা আমার মা। সাইমন রুহির পাশে এসে বসে। তার কাঁধে হাত রেখে ভরসা দেয়। রোদ্দুর জড়িয়ে ধরে রোজাকে। রোজার ছটফটটা নেই, তবুও কমে না। সে রুহির দিকে তাকিয়ে বলে, রুহি রুহি মা কোথায়? তুই দেখেছিস না মাকে? এই তুই জানিস আমার মা কোথায় আছে তাই না? তাড়াতাড়ি মাকে নিয়ে আয়। রুহি রোজার হাত ধরে বলে, শান্ত হও প্লিজ, তোমার মা আছে, আমারও মা আছে, খুঁজতে হবে তাদের। রোদ্দুর অবাক হয়ে তাকায় রুহির দিকে। রুহির কাঁধ ঝাঁকিয়ে প্রশ্ন করে, তোমার মা আর রোজার মা মানে? তোমরা তো যমজ বোন, তাহলে তোমার মা আলাদা কি করে হয়? রুহি উঠে দাঁড়ায়। সবার প্রশ্নাত্মক দৃষ্টি তার দিকে। সে 4টে চেয়ার এনে বলে, বসো সবাই, সব বলছি, কিন্তু আমার কথা তোমাদের বিশ্বাস হবে কিনা তা জানা নেই। সাইমন বসে বলে, রুহি, তুমি যা করছো ভেবে করছো তো? রুহি আশ্বাস দিয়ে বলে, চিন্তা করো না, ওরা আমাদের সাহায্য করবে, আমার একার পক্ষে আর সম্ভব না। সবাই চেয়ারে বসে। রুহি রোজার দিকে তাকিয়ে বলে, বলো কি জানতে চাও? রোজা উদ্গ্রীব হয়ে বলে, আমার মা কোথায়? রুহি নিচের দিকে তাকিয়ে বলে, তোমার মা আর আমার মা ভ্যানিশ হয়ে গেছে একে অপরের মুখোমুখি হওয়াতে। রোদ্দুর অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে ইয়াসমিন আন্টির সাথে? আমি জানতে চাই, তুমি পুরোটা বলো। রুহি দীর্ঘশ্বাস ফেলে আংটি আর ডায়েরিটা বের করে। আংটিটা সবাইকে দেখিয়ে বলে, এই আংটির জন্য সব কিছু হয়েছে। রোজার মা এটা কোথায় পেয়েছিল জানি না। আর এই ডায়েরি, এটাতে অনেক তথ্য আছে, টাইম টেবিল, টাইম মেশিন তৈরি,
ব্ল্যাক হলের রহস্য, আরো অনেক কিছু। এই আংটিটা সুপার পাওয়ার সম্পন্ন। রোজার মা টাইম মেশিন আবিষ্কার করে ভবিষ্যতের সময়ে পরিভ্রমণ করছিল, কিন্তু তিনি ভুলে গিয়ে এই আংটিটা হাত থেকে খোলেননি। তার জন্য তিনি ব্ল্যাক হল থেকে অন্য প্যারালাল ইউনিভার্সে চলে যান। সেখানে আলফা গ্রহতে আমি থাকতাম। তোমরা তো জানোই প্যারালাল ইউনিভার্সগুলোতে সব কিছুর পারফেক্ট কপি থাকে। সেখানে গিয়ে আমার মা মানে আলফা গ্রহের ইয়াসমিনের সাথে রোজার মা ইয়াসমিনের মুখোমুখি দেখা হয়। এতে তারা ফ্ল্যাশ হয়ে গায়েব হয়ে যায়। আমার বাবা সায়েন্টিস্ট আইমান আমাকে পাঠিয়েছে পৃথিবীতে, যাতে আমি এই ইউনিভার্স ভ্রমণের সিস্টেম সম্পর্কে জানতে পারি এবং আমার মা আর রোজার মাকে যাতে খুঁজতে পারি। তারপরেই রোজার 9ম জন্মদিনে আমি এখানে এসেছি। আমার সাথে সাইমনও এসেছে, ও আমার ফিয়ান্সে ছিল, তাই নিয়ে এসেছি সাথে করে। রোদ্দুর সব শুনে বলে, এই জন্যই আমি তোমাকে দেখিনি। তার মানে তুমি অন্য গ্রহের, আর সাইমনও। কিন্তু রোজা আর তুমি তো মুখোমুখি হয়েছ, কিন্তু তোমরা ভ্যানিশ হওনি কেন? রুহি মৃদু হেসে বলে, বিশ্বাস করে নিলেন আমার কথা? আমি তো বানিয়ে গল্পও বলতে পারতাম। রোদ্দুর শীতল চোখে তাকিয়ে বলে, আমি এসব নিয়ে অনেক রিসার্চ করেছি, কিন্তু কিছুই বের করতে পারিনি। আর তুমি যে ভেলকি দেখালে তাতে বিশ্বাস না করে যাই কোথায়, তারপর বলো। রুহি রোজার দিকে তাকিয়ে বলে, আমি হলাম রোজার যমজ বোনের রিপ্লেসমেন্ট। রোজার যমজ বোন ছিল, কিন্তু জন্মের সময়ই সে মারা গিয়েছে। তাই রোজা জানে না, কেউই জানে না। রোজার মা কাউকে জানতে দেয়নি এটা। সবাই জানে ইয়াসমিন আর আইমানের একটাই মেয়ে, কিন্তু আলফা গ্রহে আমি মারা যাইনি। আমার বোন রোজারও কিচ্ছু হয়নি। রোজার রিপ্লেসমেন্ট যেহেতু পৃথিবীতে আছে, তাই বাবা আমাকে পাঠিয়েছে। আমার রিপ্লেসমেন্ট তো মারা গিয়েছে, তাই আমি ভ্যানিশ হইনি। রোজা সব শুনল, জলে টইটুম্বুর চোখ জোড়া তুলে বলল, আমার মা আর তোমার মা যদি আগেই ভ্যানিশ হয়ে থাকে, তাহলে তোমাকে নিয়ে যে এসেছিল সে কে? রুহি দীর্ঘশ্বাস ফেলে বলে, ওটা একটা রোবট ছিল, আমার বাবার তৈরি। ওটাকে বাবা কিছু কমান্ড দিয়েই পাঠিয়েছিল। কি কমান্ড দিয়েছিল তা আমি জানি। আর রাতে আমি ওই রোবটের সাথেই ছাদে ছিলাম, তারপর ঘুমিয়ে পড়ি। আর পরের ঘটনা তো জানোই, রোবটটা আমার কাছেই আছে, যত্ন করে রেখে দিয়েছি। তবে আমার বাবা এই বিষয়ে জানে না, ওটাকে আমি নতুনভাবে প্রোগ্রামিং করেছি। রোজা সব শুনে ভেঙে পড়েছে। সে এতদিন মাকে নিয়ে কী সবই না ভাবত। তার মার তো কোনো হদিশই নেই। সে রুহির দিকে তাকিয়ে বলে, তাহলে আমার মা যে বাবার সাথে বিদেশে যাওয়া নিয়ে ঝগড়া করেছিল, তা সব মিথ্যা? ওসব তোমার বাবার একটা ফাঁদ ছিল শুধু, যাতে আমরা তার হঠাৎ উধাও হওয়াকে স্বাভাবিকভাবেই নেই। সবাই তো জানে মা ইচ্ছে করে চলে গিয়েছে। আচ্ছা, তাহলে আমি একটু আগে যে বক্স দুটোতে দেখলাম আমার মায়ের মতো দুজনকে, তারা কারা তাহলে? ওই বক্সগুলোতে কেন তারা? ওগুলো কি? রুহি রোজার দিকে তাকিয়ে বলে, এগুলো ডেল্টা স্লিপিং পড। ডেল্টা স্লিপিং প্লট, যাকে হাই বর্ণে সন স্লিপিং চেম্বারও বলা হয়। এখানে একজন মানুষকে হাই বর্ণে সনে রাখা হয়। যদি তুমি এই পটে ঘুমিয়ে 40 বছরও কাটিয়ে দাও, তাতেও তোমার বয়সের কোনো তফাৎ ঘটবে না। তা আলফা ফ্যানের বিজ্ঞানীদের আবিষ্কৃত অতি আধুনিক একটি চেম্বার। সবাই চুপচাপ শুধু রুহির কথা শুনছে। আশ্চর্য হচ্ছে, সঙ্গে অন্যরকম অনুভূতি হচ্ছে। বিজ্ঞানীর এসব আবিষ্কার নিয়ে সবাই থম মেরে গেল। নীরবতা ভঙ্গ করে রোদ্দুর বলল, রুহি, একটা কথা জিজ্ঞেস করি, মাইন্ড করো না। রুহি চোখ তুলে রোদ্দুরের দিকে তাকায়, মাথা কাত করে সম্মতি দিয়ে বলে। রোদ্দুর নড়ে চড়ে বসে, গলা ঝাড়ি দিয়ে বলে, আচ্ছা, তুমি কি তোমার বাবার সব কথা বিশ্বাস করো? রুহি চোখ বড় বড় করে রোদ্দুরের দিকে তাকায়, অবাক হয়ে বলে, এ কেমন কথা? সন্তান তো তার বাবাকে বিশ্বাস করবেই। আপনি এটা জিজ্ঞেস করলেন কেন? রুহির কথাই রোদ্দুর দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করে, দেখো তোমরা, আমি যতদূর তোমাদের কাছ থেকে আজ জানলাম, ডেল্টা স্লিপিং পট তো আলফা গ্রহে আবিষ্কার হয়েছে, তাই না? তাহলে রোজার মা আর তোমার মা যদি ডেল্টা স্লিপিং পটে থাকে, তাহলে একটা প্রশ্ন কি মাথায় আসছে না? তাদের কি ওই হাই বার্নেনসন চেম্বারে রেখেছে, তারা ওই পটে কি করে গেল? তোমার বাবা কেন ওই ঘরে যাওয়া নিষিদ্ধ করেছে যেখানে স্লিপিং পটগুলো আছে? একবারও কি জানতে ইচ্ছে করছে না? রুহি নখ কামড়ে বলে, আপনার কি মনে হচ্ছে? রোদ্দুর হাসে, আফসোস করে বলে, তোমার বাবা করেছে এসব।
আমার আফসোস হচ্ছে তোমার জন্য। এই বিশ্বাস করে বাবার কথায় পৃথিবীতে আসলে মাকে ফিরে পাবে বলে, কিন্তু হলো কি শেষমেশ? তোমার বাবা শুধু প্রজেক্টের আইডিয়া নেওয়ার জন্য বা সিস্টেম নেওয়ার জন্য পাঠিয়েছে, যাতে তোমার মাকে খুঁজতে পারো। কিন্তু আমার মনে হচ্ছে রোজার মা আর তোমার মা একসাথেই আছে, তাদের কোনো ডেল্টা স্লিপিং পটে রাখা হয়েছে। রুহি গর্জে ওঠে, আহত বাঘিনীর ন্যায় তাকিয়ে বলে, আপনি এসব কি বলছেন? বাবা এমন কেন করবে? আমার বাবা আমাকে খুব ভালোবাসে। আপনার এমন মনে হওয়ার কারণ কি? সাইমন, উনি এসব কি বলছে? থামতে বলো ওনাকে। আমি আর শুনতে পাচ্ছি না। এই পৃথিবীর মানুষের সাথে সব কিছু শেয়ার করা ভুল হয়েছে। এদের শেষ করে দেব আমি। আমার লেজার গান কোথায়? সাইমন 2 হাতে রুহিকে পেছন থেকে ধরে। ওকে খুব বিধ্বস্ত লাগছে। সে রুহিকে শক্ত করে ধরে বলে, শান্ত হও প্লিজ, তুমি এমন করছো কেন? তুমি শুধু ওদের মা হতে পারবে না। রোদ রোজার দিকে এক পলক তাকায়, এরপর আবার রুহির দিকে তাকিয়ে বলে, রুহি, আমি যা বলছি তা সত্যি হয়তো, নয়তো তোমার আর রোজার মাকে ডেল্টা স্লিপিং পটে কে রাখবে? নিশ্চয়ই আলফা গ্রহের কেউ। পৃথিবীর কারো কাছে কি ওই ডেল্টা স্লিপিং পট আছে? রোজা এবার মুখ খুলে বলে, আপনি এতটা শিওর কি করে হচ্ছেন রোদ ভাই যে ওর বাবাই এই কাজ করেছে? কোনো ক্লু দিন। আলফা গ্রহে তো আরও মানুষ আছে, তারাও তো এই কাজ করতে পারে। সাইমন রোদ্দুরের দিকে তাকিয়ে বলে, ভাই, আপনি ঠিক বলছেন। রুহির কাছের আংটিটা রোজার মায়ের ছিল, তাহলে সেটা রুহির বাবা কোথায় পেল? তার কাছেই আছে 2 ইয়াসমিন। রুহি আতকে উঠল ওর কথাই। সাইমনের দিকে ঘোলা চোখে তাকালো। সাইমনকে ধাক্কা দিয়ে বলল, তোমাকে এত ভালোবাসি এই জন্য আমার বাবার নামে বলতে বুক কাঁপলো না? চলে যাও সবাই এখান থেকে। একা থাকতে দাও আমাকে। চলে যাও। রুহি 2 হাতে নিজের চুল আঁকড়ে ধরে, মাথার নিচের দিকে। রোজা ওর কাছে যেতে চাইলে রোদ্দুর হাত ধরে থামিয়ে দেয়। রোজার হাত ধরে সে উঠে দাঁড়ায়। সাইমনকে চোখের ইশারায় যেতে বলে, তারপর শান্ত গলায় বলে, দেখো, তুমি ভাবো আমরা তোমার রুমে আছি। তোমার বাবা নিশ্চয়ই সতর্ক হয়ে গেছে। তুমি তার আদেশ অমান্য করে ওই ঘরে গিয়েছো, তাই তোমাদের সে মেরেও ফেলতে পারে। ঠান্ডা মাথায় ভেবে উপরে এসো। সবাই মিলে আন্টিদের খোঁজার প্ল্যান করব। চলো রোজা আর সাইমন। রোদ্দুর, রোজা আর সাইমন ঘর থেকে বেরিয়ে যায়। রোদ্দুর পিছু ফিরে বলে, ভালো করে ভাবো, তোমার বোঝায় কোথাও একটা ভুল হচ্ছে। শুভকামনা। ওপরে উঠে রোদ্দুর রোজার থেকে সব শোনে। কি করে রোজার মা উধাও হয়েছিল, কি করে সে ওই ল্যাবে গেল, অজ্ঞান হয়ে গেল। সাইমনও তার জানা বিস্তারিত সব জানালো রোদ্দুরকে। রোদ্দুর দীর্ঘশ্বাস ফেলে সব শোনে। এখন রুপির সিদ্ধান্ত শেষ ভরসা। রুহি কতক্ষণ ঝিম মেরে বসে থাকলো। সে কিছুই ভাবতে পারছে না। তার বাবাকে কি করে অবিশ্বাস করবে, যে এত বছর ধরে আগলে বুকে লালন করলো, যে কিনা তার স্ত্রীকে নিজের চাইতেও বেশি ভালোবাসে। সে এত বছর নিজের স্ত্রীকে লুকিয়ে রাখবে, এটা কেউ বিশ্বাস করবে? সে এত বছর নিজের মেয়েকে পরিকল্পনা করে স্বার্থের জন্য দূরে রাখবে, এ কি বিশ্বাসযোগ্য? কিন্তু সমস্ত প্রমাণ তাই বলছে। না হলে ওই ঘরে যেতে তার বাবা নিষেধ করেছিল। তার নাকি মৃত্যু হবে সেখানে গেলে, কিন্তু 2 বার গিয়েও সে অক্ষত। আর ওই আংটি, ওটা তো রোজার মায়ের। রোজার মায়ের আংটির তো তার সাথেই ভ্যানিশ হয়ে গেছে। তাহলে বাবা এটা কি করে পেল? আমার তো কিছু মাথায় আসছে না। কতক্ষণ চুপ করে থাকতেই সব যেন পরিষ্কার হয়ে গেল। রুহি তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। ল্যাব থেকে ওপরে উঠে তড়িঘড়ি করে। সবার দৃষ্টি এতক্ষণ সেই সিক্রেট দরজার দিকেই ছিল। রুহি উঠে দম নাই। রোজা সোজা হয়ে দাঁড়িয়ে বলে, রোদ ভাই, আমি বুঝতে পেরেছি এখানে বাবার কোনো চাল, কিন্তু আমি তা খুঁজে বের করতে পারবো না। তাই নিচে আসুন প্লিজ। সবাই মিলে আবারও নিচে নামে। রোদ চেয়ারে বসে বলে, আমাদের সর্বপ্রথম ওই ঘরে যেতে হবে। দেখতে হবে আন্টি আসলেই ওখানে আছে কিনা। ওখানে যা আছে তা তোমাকে বোকা বানানোর জন্য করা হতে পারে, কিন্তু কেউ স্পর্শ করবে না আর ওই তীব্র আলোর কাছে যাবে না। তারা সবাই মিলে ঠিক করে তারা ওখানে যাবে, কিন্তু কিছু স্পর্শ করবে না। প্ল্যান মাফিক তারা এগোতে থাকে। রোদ্দুর নিঃশব্দে দরজা খোলে। চোখের সামনে ভেসে ওঠে 2টি ডেল্টা স্লিপিং পট। রোদ্দুর নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে স্লিপিং পটের ভেতরে দেখে গ্লাসের মধ্যে স্পষ্ট ইয়াসমিনকে দেখতে পায়। দুটোতেই সেম মানুষ, কিন্তু রোদ্দুরের এগুলো আসল মনে হচ্ছে না। সে নিঃশ্বাস বন্ধ করে টাচ করে স্লিপিং পটের গায়ে। হঠাৎ করে 2টো পট উধাও হয়ে যায়। রোদ্দুর দ্রুত সবাইকে ইশারা করে, নিজেও বের হয় ওখান থেকে। জোরে নিঃশ্বাস নিয়ে বলে, ওগুলো তো গায়েব হয়ে গেল। রুহি বিরক্ত হয়ে বলে, হ্যাঁ, গত 2 বার এইভাবেই গায়েব হয়েছিল, কিন্তু যারা স্পর্শ করেছিল তারা অজ্ঞান হয়ে গিয়েছিল। রোজা মাথা ধরে বলে, কিন্তু মা গেল কোথায়? রোদ্দুর ভ্রু উঁচিয়ে বলে,
আমার মনে হচ্ছে না এই স্লিপিং পটগুলো এখানে আছে। এগুলো ইমেজ ছিল, যা দেখতে একদম আসল। না হলে দেখোনি ধরতেই কেমন করে গায়েব হলো। চারিদিকে পিনপতন নীরবতা, সবাই তাকিয়ে আছে কম্পিউটার স্ক্রিনের দিকে। সেখানে একটি মেসেজ এসেছে। মেসেজটি সাংকেতিক ভাষায়, যা রুহি ছাড়া কারো বোধগম্য নয়। রুহি এগিয়ে গেল, মেসেজটা ওপেন করল সে। ঠোঁট নাড়িয়ে বার কয়েক পড়ে নিল, মুখে 2 হাত দিয়ে ছিটকে সরে এলো পেছনে। তার বড় বড় চোখ জোড়া এখনও কম্পিউটার স্ক্রিনে নিবদ্ধ। হতবাক হয়ে সে শুধু লেখাটাই বারবার পড়ছে। একটু আগে রোদ্দুর রুহিকে জিজ্ঞেস করে, আচ্ছা, তোমার বাবা যে ওখানে যেতে না করেছে জিজ্ঞেস করেছিলে কেন যাবে না? রুহি 2 পাশে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ওই ঘরে গেলে আমার জীবনে ঝুঁকি আছে, তাই যেতে না করেছে। কিন্তু রোদ্দুর রুহিকে মাঝপথে থামিয়ে বলে, দেখলে ওই ঘরে কি আছে? আমার ধারণা সব কিছুর মাস্টার মাইন্ড তোমার বাবা। সেই 2 ইয়াসমিনকে আটকে রেখেছে আর তোমাকে দিয়ে তার কার্য হাসিল করতে চাইছে। সে যদি ইউনিভার্স ভ্রমণের সিস্টেম জেনে নিতে পারে তাহলে তোমাকেও হয়তো আটকে রাখবে, তোমার মায়ের মতো। রুহি, এবার তোমাকেই কিছু একটা করতে হবে। রোজা বিরক্তিতে শব্দ করে বলে, আচ্ছা রোদ ভাই, আপনি ওকে কি করতে বলেছেন? ও কি বা করবে? রোদ্দুর চোখ পাকিয়ে রোজার দিকে তাকায়। ভয়ে চুপসে যায় রোজা। রোদ্দুর বাস খাই গলায় বলে, নেক্সট টাইম আর ভাই ডাকবে না। কদিন পর তোমার জামাই হতে যাচ্ছি, আর এখনো ভাই ভাই করছো, বেয়াদব মেয়ে। রোজা চোখ বড় বড় করে বলে, এই, আপনি আমাকে বেয়াদব বলছেন? তো একটা মেয়েকে প্রথম দেখায় ধাক্কা দিয়ে ফেলে দেয়া, আবার অপমান করা, এটা কোন ধরনের আদব? আমি শুধু সব সহ্য করেছি মুখ বুঝে। এই আমি আপনাকে বিয়ে করব, এটাও আপনার ভাগ্য। না হলে কোনো মেয়ে পাত্তাও দেবে না, কখনো বউ জুটবে না। রোদ্দুর ধমক দিয়ে বলে, চুপ করো রুহি, ওকে থামাও, না হলে আমি কিন্তু। রুহি এদের কাণ্ড দেখে মুচকি হেসে সাইমনের দিকে তাকায়। সাইমন তার দিকেই তাকিয়েছিল। দুজনে চোখাচোখি হয়ে যায়। রুহি চোখ ফিরিয়ে নেয়। সাইমন আস্তে করে রুহির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। হালকা কেঁপে ওঠে রুহি অনাকাঙ্ক্ষিত স্পর্শ পেয়ে। সে দ্রুত নিজের হাত সরিয়ে নেয়। ঠিকঠাক মতো বসে বলে, রোদ ভাইয়া, আপনি বলুন তো আমি কি করতে পারি? রোদ্দুর এতক্ষণ রোজার দিকে তাকিয়েছিল। রূপীর কথাই টনক নড়ে তার। সে সোজা হয়ে বসে বলে, দেখো তোমার বাবা এত বছর তোমাকে এখানে কেন রেখেছে? রুহি ঠোঁট কামড়ে ভেবে বলে, তা তো জানি না, কিন্তু আমাকে বলেছে যেদিন আমার 22 বছর হবে সেদিন ওই মেশিন থেকে সমস্ত ডাটা নিয়ে চলে যেতে এবং তার কাছে ফেরত দিতে। রোদ্দুর ভ্রু উঁচিয়ে বলে, তার আগে যেতে নিষেধ করেছে? রুহি 2 দিকে মাথা নেড়ে সায় দিয়ে বলে, হ্যাঁ, তার আগে যেতে না করেছে। তার আগে নাকি ওই মেশিন কাজ করবে না। কিন্তু কেন? রোদ্দুর হেসে ফেলে, বলে, ঠিক ধরেছ, কিন্তু কেন? এই উত্তর তুমি বের করবে। এখন তুমি তোমার বাবার সাথে যোগাযোগ করবে, তাকে বলবে বাবা পৃথিবীর কিছু মানুষ জেনে গেছে আমি আর সাইমন অন্য গ্রহের। এখন আমাকে আর সাইমনকে তারা মেরে ফেলবে। তুমি বলো প্লিজ, আমি তাহলে চলে আসি আলফা গ্রহতে। পারমিশন দাও প্লিজ, তারপর দেখবে উনি কি বলে। সাইমন অবাক হয়ে বলে, কিন্তু এটা কি করে, লাভ কি কিছু হবে? রোদ্দুর হেসে বলে, এই প্রশ্নের উত্তরই সব বলে দেবে। রুহি রোদ্দুরের কথা মতো এগিয়ে যায় কম্পিউটারের দিকে। তাই ভয় করছে মিথ্যা বলতে। কাঁপা কাঁপা হাতে টাইপ করে সে রোদ্দুরের শিখিয়ে দেওয়া কথা। এরপর তার বাবার মেসেজ আসে, যা দেখে অবাক হয়ে সরে যায় রুহি। সবার ডাকে ঘোর কাটে রুহির। এতক্ষণ সে কল্পনা করছিল, কিন্তু তার বাবা এসব কি বলছে? তাহলে মেন কালপিট কি তার বাবাই? রোদ্দুর রুহিকে জিজ্ঞেস করে, কি হলো, ওরকম করছো কেন? বলো কি বলেছে তোমার বাবা? রুহি যান্ত্রিক মানুষের মতো তাকায়, আস্তে আস্তে বলে, বাবা বলেছে তুমি ওই মেশিনে করে সব কিছু আলফা প্ল্যানেটে পাঠিয়ে দাও। তোমাকে মারলে সমস্যা কি? তুমি আজও মরবে, কালও মরবে, আর সাইমন মরবে। পৃথিবীতে না হয় মরবো। আর চালাকি করে তথ্য না পাঠালে তোমার সব বন্ধু রোদ্দুর রোজাকেও শেষ করে দেওয়া হবে। সিদ্ধান্ত এখন তোমার। রুহির কথা শুনে অবাক হয়ে যায় সবাই। রোজা বসা থেকে উঠে বলে, কি বলছিস এসব? তোর বাবা আমাদের কথা জানলো কি করে? রুহি বসে বলে, সেসব জেনেই আমাকে এখানে পাঠিয়েছে। এত বছর ধরে এত ভালোবাসলো, আর কদিনেই তা উবে গেল শুধুমাত্র এই মেশিন আর সিস্টেমের জন্য। আমি ভেঙে ফেলবো এসব, তারপর উনি কি করে আমি দেখব। রুহি রেগে মেশিন ভাঙতে যায়। রোজা ধরে ফেলে তাকে। রোদ্দুর ওর সামনে গিয়ে বলে, পাগল হয়ে গেছো নাকি? এখন এটাই কাজে লাগবে। এই মেশিন চালু করতে জানো তুমি? রুহি থেমে যায়, অবাক হয়ে জিজ্ঞেস করে রোদ্দুরকে, এই মেশিনই সব নষ্টের মূল। এটা আমি কি কাজে লাগবে আমাদের?
এটা দিয়ে কি করতে পারবো? রোদ্দুর রিল্যাক্স হয়ে বসে বলে, দেখো, আমার মনে হচ্ছে আলফা গ্রহে না গেলে আমরা এই রহস্য সমাধান করতে পারবো না। কিন্তু কথা হচ্ছে যাব কিভাবে? তোমার কথা মতো এটা দিয়ে যাওয়া যাবে, তাহলে তো এই মেশিনই কাজে লাগবে। সাইমন অবাক হয়ে বলে, কিন্তু আপনি গিয়ে কি করবেন ওখানে? আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে। রোদ্দুর কপাল কুঁচকে বলে, তুমি বুঝতে পারছো না, তোমাদের জন্য এখন নিরাপদ নয় আলফা প্ল্যানেট বা পৃথিবী। দুই জায়গাতেই মারা পড়বে তোমরা, আর সঙ্গে আমরাও। তাই আমাদের উচিত সমস্যা থেকে না পালিয়ে সমস্যার সমাধান খোঁজা। আমাদের এখন সব কিছুর উত্তর দিতে পারবে রুহির বাবা। ইয়াসমিনকেও সে কোথায় রেখেছে তা বলতে পারবে। তাই আলফা গ্রহতে গিয়ে সব কিছু সমাধান করো, নয়তো কাপুরুষের মতো এখানে থেকে মরো। কোনটা করবে তোমরাই ভালো জানো, আমি শুধু পথ বের করে দিলাম। রোজা রোদ্দুরের সামনে এসে বলে, কি বলছেন এসব? আমরা যদি ওখানে আটকা পড়ে যাই? রোদ্দুর রোজার দিকে তাকিয়ে বলে, আন্টিকে ফিরে পেতে চাও না? মাকে কত বছর ধরে দেখো না, কষ্ট হয় না? আমরা ফিরলে তাকে নিয়েই ফিরবো, নয়তো ওখানেই মরবো। তোমার ভয় করলে দরকার নেই যাওয়ার, আমি একাই মাফ ওদের সাথে। মায়ের কথা শুনে রুহি রোজা দুজনে মন গলে যায়। অতীত স্মৃতি ভেসে ওঠে। রোজা চোখের পানি মুছে বলে, আমি যাব আমার মাকে ফিরিয়ে আনতে। রুহি পাশে এসে বলে, আমিও যাব। কেন পালাবো? কোনো দোষ করিনি। শুধু শুধু পালানোর মানেই হয় না। আমি সব কিছুর উত্তর চাইবো। সাইমন, তুমি যাবে কি? সাইমন উঠে আসে। পেছন থেকে রুহির দুই বাহু ধরে বলে, হ্যাঁ, আমি যাব তোমার সাথে। রোদ্দুর উঠে দাঁড়িয়ে বলে, চলো তাহলে এবার মেশিনে ওঠো, আমরা আলফা গ্রহতে যাব। চারজনে গিয়ে মেশিনে উঠে বসে। 5টা সিটি আছে মোট। রুহি নির্দেশনা অনুযায়ী লাল বাটনের পর ব্লু বাটন চেপে দেয়। এরপর বসে সিট বেল্ট বেঁধে বলে, তৈরি হও সবাই, শক্ত করে বসো। মেশিনটা কাঁপতে শুরু করে। ঘরের লাইট অফ অন হচ্ছে। ঘরের মাঝে মেঝেতে বিশাল ব্ল্যাক হোলের মতো তৈরি হয়। মেশিনটা সেটার মধ্যে ঢুকে যায়। হ্যালো, আপনাদের সাথে আছি আমি কিকানো। মেশিন কিকানোয়ের দ্বিতীয় যাত্রা সফল হয়েছে। এখানে 4 জন যাত্রী আছে, তারা ভ্রমণ করছে এক ইউনিভার্স থেকে আরেক ইউনিভার্সে। আপনারা অবস্থান করছেন আলফা প্ল্যানেটে। যাত্রীদের নামার জন্য কিকানোর দরজা খোলা হচ্ছে। মেশিনের কম্পন থামতেই একটি রোবোটিক ভয়েস পাওয়া যায়। সবাই আশ্চর্য হয়ে যায় কথাগুলো শুনে। রোদ্দুর রুহির দিকে তাকিয়ে ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, এইটা আবার কে কথা বলছে? রুহি রোদ্দুরের কথাই তার দিকে তাকিয়ে বলে, এটা এই মেশিনে সেট করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যাতায়াতের পথে সাহায্য করে এটা। দাঁড়াও, ওয়েট। কি কেন? তুমি শুনতে পাচ্ছ? কি কেন? তখনই আবারও রোবোটিক ভয়েস পাওয়া যায়। ইয়েস, কিকানো হেয়ার। কিকা, আপনাদের কি লাগবে বলুন। সবাই আরেক দফা অবাক হয়ে যায়। রুহি সিট বেল্ট খুলে দাঁড়িয়ে বলে, কি কেন? আমরা এখন নেমে যাব। এই মেশিনটি কোথায় থাকবে? আর তোমার সাথে যোগাযোগ করব কিভাবে? তখনই মেশিনের সামনের একটা অংশ ওপরের দিকে ওঠে। তাতে 4টে ঘড়ির মতো বস্তু। রুহি ঠোঁটে হাসি ফোটে তা দেখে। কি কেন এবার বলে, কিকানো কানেক্টেড। এখানে 4 জন যাত্রী আছে, তাদের জন্য এই ডিভাইসগুলো। এই ডিভাইসের সাথে কিকানো কানেক্টেড আছে। আপনারা কোনো নির্দেশনা লাগলে বলবেন। ডিভাইসগুলো নিন প্লিজ। আর মেশিনটি নিরাপদ স্থানে থাকবে। আপনারা এই জায়গায় এসে কিকানোকে ডাকলেই মেশিন চলে আসবে। রুহি হেসে 4টে ডিভাইস নিয়ে নেয়। পেছনে ঘুরে দেখে সবাই তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রোজা অবাক হয়ে বলে, বইন, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, না হলে এত কি কেমনে সম্ভব? রুহি সবাইকে ডিভাইসগুলো দিয়ে দেয়। নিজেরটা হাতে পড়তে পড়তে বলে, বুঝেছি রোজ রানী। এবার ডিভাইসটা হাতে পড়ে নাও সবাই। রোদ্দুর সিট বেল্ট খুলে উঠে দাঁড়ায়। হাতে লাগানো ডিভাইসটার কাছে মুখ নিয়ে বলে, কি কেন শুনতে পাচ্ছ? তখনই ডিভাইসটার ভেতর থেকে রোবোটিক আওয়াজ পাওয়া যায়। ইয়েস, কিকানো কানেক্টেড। রোদ্দুর রুহির দিকে তাকিয়ে বলে, ওয়াও, ইনভেনশনটা কিন্তু দারুণ। রুহি শুধু মৃদু হাসে। তার মাথায় এখন অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। সাইমন ডিভাইস চেক করার জন্য বলে, কি কেন? আমরা কি আত্মরক্ষার জন্য কিছু পেতে পারি? যেমন ধরো কোনো ডিভাইস? কি কেন নিজের রোবোটিক ভয়েসে বলে, ইয়েস, আপনারা লেজার গান প্লে করতে পারেন। অপেক্ষা করুন, লোডিং। সবাইকে আরেক দফা অবাক করে দিয়ে সামনে আবারও 4টে লেজার গান দৃশ্যমান হয়। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সাইমন উঠে দাঁড়ায়। লেজার গান হাতে নিয়ে বলে, কি কেন? তুমি মস্করা করছো না তো?
এটা কি আসলেই লিজার গান? কি কেন রোবোটিক ভয়েসে বলে, মস্করা? সেটা আবার কি? দুঃখিত, আমার সিস্টেমে এই ওয়ার্ডটা নেই, কিন্তু এটা আসল লেজার গান। চাইলে নিজের মাথায় লেজার বিম ফেলে ট্রাই করে দেখতে পারেন। রুহি চোখ বড় বড় করে বলে, কি কেন এসব কি বলছো? সাইমন ভুলেও ওর কথা শুনবে না। চলো এখান থেকে। এই 5 ব্যাটারি বেশি বোঝে। দুঃখিত, আমি কি কেন 5 ব্যাটারি নই, আমার সিস্টেমে অনেক ডিভাইস ব্যবহৃত হয়েছে। রুহি রেগে তাকায়। সবাই হো হো করে হেসে দেয় কিকানোর কথায়। রোদ্দুর হেসে বলে, সবাই আস্তে আস্তে নিচে নামে মেশিন থেকে। চারিদিকে তাকাতেই অবাক হয়ে যায় সবাই। নতুন নতুন কী সব বিল্ডিং, রাস্তায় রাস্তায় রোবট, মানুষ রোবোটিক কুকুর নিয়ে হাঁটছে। সবই অবাক করা ব্যাপার। রুহি হাতের ডিভাইসে জিজ্ঞেস করে, কি কেন তুমি কি বলতে পারো সায়েন্টিস্ট আইমানের বাসা কোথায়? কি কেন বলে ওঠে, ওয়েট, কিকানো কানেক্টেড, সার্চিং সাইন্টিস্ট আইমান। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তার থেকে 10 মিটার দূরে সায়েন্টিস্ট আইমান নামের ডিভাইস শো করছে। তার চেয়ে কিছু দূরে দূরে আরও আছে। রুহি জানে 10 মিটার দূরেরটাই তার বাবা। চোখ দুটো ঘোলা হয়ে গেল। বাবার কথা মনে পড়ে। সাইমন পাশে দাঁড়িয়ে বলে, চলো যাওয়া যাক। রুহি পেছনে তাকাই। রোজা, রোদ্দুর ও তার দিকে তাকিয়ে আছে। রুহি হাঁটা দেয় সামনে। আজও এই পথ চিনতে তার কষ্ট হচ্ছে না কোনো। সে সোজা হেঁটে তাদের বাড়ির সামনে আসে। আরও উন্নত হয়েছে বাড়িটা, নামটা এখনও আগেরই আছে। রুহি সবার দিকে তাকিয়ে বলে, তোমরা আমার পিছন পিছন আসো। আমার মনে হয় না আমারও এই গ্রহে এসেছি। এই খবর এখনো বাবার অজানা আছে। তবে রোদ ভাই আর রোজা সাবধান। তোমরা এই গ্রহের। রোজা আর রোদের সাথে দেখা হলে সঙ্গে সঙ্গে সরে যাবে। 1 মিনিট সামনাসামনি থাকলে ভ্যানিশ হয়ে যাবে, কিন্তু বি কেয়ারফুল। রুহি আস্তে করে দরজা খুলে বাড়ির। পা টিপে টিপে বাড়িতে ঢোকে, কিন্তু কোনো মানুষ নেই। কেউ নেই বাড়িতে। রুহি ডিভাইসে জিজ্ঞেস করে, কি কেন আমরা যে বাড়িতে আছি সে বাড়িতে কি আর কোনো মানুষ নেই? কিকানো ফাউন্ডিং, আপনারা যেখানে আছেন সেখানে এখন আর কেউ নেই। রুহি যেন হাঁপ ছেড়ে বাঁচল। রোদ্দুর ভ্রু উঁচিয়ে বলে, তাহলে এবার আমরা কি করব? সাইমন আর রোজা বলে ওঠে, শোনো, আমাদের কাছে একটা প্ল্যান আছে। প্রায় 1 ঘন্টা পর সায়েন্টিস্ট আইমান বাসায় আসে। কিছু ডিভাইস কেনার জন্য সে মার্কেটে গিয়েছিল। রোজা, রুহি, সাইমন আর রোদ্দুর সবাই মিলে দরজার দিকে তাকিয়ে আছে 1 ঘন্টা ধরে। দরজা খোলার আওয়াজ পেয়ে সবাই সতর্ক হয়ে যায়। 2 দিকে ভাগ হয়ে যায় 4 জন। দরজা খুলে আইমান ভেতরে ঢোকে। হাতের ব্যাগগুলো সোফার উপরে রাখে। কিচেনে পানি আনতে গেলে কেমন যেন লাগে তার। মনে হচ্ছে পেছনে কেউ আছে। পেছনে ফিরে তাকায় আইমান, না, কেউ নেই। সে পানি পান করতে গেলেই সজোরে বাড়ি পড়ে মাথায়। চোখ মেলে তাকিয়ে চারপাশটা দেখার আগেই ঝাপসা হয়ে আসে। রুহি দৌড়ে বসে তার বাবার পাশে। আঘাতটা সাইমন করেছে, কারণ রোজা, রুহি আর রোদ্দুরের সাথে পৃথিবীর আইমানের খুব ভালো সম্পর্ক আছে। তাই তারা দুর্বল হয়ে পড়বে আঘাত করতে গেলে। রুহি তার বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কত বছর পর সে তার বাবাকে দেখল। রুহি সাইমন আর রোদ্দুরকে ইশারা করে। তারা আইমানকে ধরে, আইমানের ল্যাবে নিয়ে যায়। অচেতন আইমানকে তারা দড়ি দিয়ে বেঁধে দেয় চেয়ারের সাথে। এবার জ্ঞান ফেরার পালা। রোদ্দুর হেসে বলে, ওয়াও, তোমার বাবাকে বশ করা তো অনেক ইজি। হা হা হা, তুমি কত ভয় পাচ্ছিলে। রুহি অবাক হয়ে যায়। আসলে তার বাবা তো এত বোকা নয়। তার বাড়িতে ঢুকলাম, অথচ কোনো সিকিউরিটি অ্যালার্ম বাজলো না। কোনো সিকিউরিটি রোবট নেই দরজায়। কারণ কি? আর তার রোজা আপু, সেও তো কোথাও নেই। তার হয়তো বিয়ে হয়ে গিয়েছে। আর তার বাবার মধ্যে কোনো চিন্তাই যেন ছিল না। সাইমন পেছন থেকে এসে বলে, কি ভাবছো? রুহি চমকে উঠে বলে, কিছু না। সাইমন জোর করে বলে, বলো না, এভাবে ভয় পেলে কেন? কিছু তো ভেবেছিলে। কি কেন, তুমি কি জানো রুহি কি ভাবছিল? রোবোটিক ভয়েস পাওয়া যায়। কিকানো কানেক্টেড, উনি কিছু ভাবছিলেন। কি ভাবছিলেন তা জানি না। আপনারা ফিরছেন কখন? সাইমন হেসে বলে, তাড়াতাড়ি ফিরবো। তোমাকে ধন্যবাদ। রুহি, এবার বলো কি ভাবছিলে? রোদ্দুর আর রোজাও এগিয়ে গেছে জিজ্ঞেস করে, কি ভাবছিলেন? রুহি চিন্তিত গলায় বলে, আচ্ছা, তোমাদের কি মনে হয় আমার বাবা এত বোকা? সে নিশ্চয়ই জানতো আমরা আসবো, কারণ সব সিস্টেম তার হাতের নাগালে।
তাহলে কেন কোনো সিকিউরিটি ছাড়া ছিল? মনে হয় না এখানে গোলমাল আছে? রুহির কথায় সবাই ভাবনায় পড়ে যায়। বাহ রুহি, বুদ্ধিমান হয়ে গেছো। তুমি জানতে তোমার বাবা বোকা নয়, তাহলে এটা জানতে না এখানে চারকে হাত পা নিয়ে এসে তোমাদের কোনো কাজ নেই? কারো কথায় পেছন ফিরে তাকায় সবাই। চার্জার লাইটের আলোয় আলোকিত চারপাশ। বিদ্যুৎ থাকতেও কেন এই লাইট তা জানা নেই রোজা রুহির। তবে তারা বিরক্ত সাইমন আর রোদ্দুরের কাজে। অনেক বছর পর কাঙ্ক্ষিত মানুষটির কথা শুনে রুহি হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে। এটাই কি তার সেই বাবা? কীরকম চাহনি! এই চাহনিতে সে কোনো স্নেহের ছোঁয়া দেখছে না আগের মতো, শুধু হিংস্রতা সেই চোখে। সবাইকে চুপ থাকতে দেখে রোদ্দুর মুখ খুলে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, আমরা হাত পা নিয়ে এসেছি, তাতে কি হয়েছে? আপনার সাথে কোনো শত্রুতা আছে আমাদের? না, নেই তো। রোজা রোদ্দুরের হাত ধরে চুপ হতে বলে। রুহি তার বাবার দিকে তাকিয়ে বলে, মা কোথায় বাবা? তাকে তো দেখছি না। রুহির বাবা আইমান চোখ বড় বড় করে তার দিকে তাকায়, অবিশ্বাস্য কণ্ঠে জিজ্ঞেস করে, কি বলছো এসব? তোমার মা তো ভ্যানিশ হয়ে গেছে, তা তো তুমি জানোই, তাহলে আমাকে জিজ্ঞেস করছো কেন? রুহি থমকায়, সবার দিকে একবার তাকিয়ে নেয়, ঢোক গিলে প্রশ্ন করে, মিথ্যে আমি দেখেছি। আমার মা, রোজার মা ডেল্টা স্লিপিং পটে ছিল। আপনি তাকে লুকিয়ে রেখেছেন। বলুন কোথায় রেখেছেন? আইমান চারিদিকে তাকায়, সবাই তার দিকে তাকিয়ে আছে। তার শরীর থেকে ঘাম ঝরছে। সে পকেটে কিছু একটাই চাপ দেয়। সেটা দেখে রোদ্দুর আর সাইমন হেসে ওঠে। ওদের হাসি দেখে আইমান ওদের দিকে তাকায়, আশ্চর্য হয়ে বলে, তোমরা হাসছো কেন? কি ব্যাপার? রোজা ও রুহি তাকিয়ে আছে ওদের দিকে। সাইমন আর রোদ্দুরও তখন হাসছে। আইমানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, অধৈর্য হয়ে বলে, কি ব্যাপার বলো, হাসছো কেন? রোদ্দুর আর সাইমন একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করে বলে, পকেটে কিসে ক্লিক করছেন? আইমান অবাক হয়ে তাকায়। রোদ্দুর আবারও হেসে বলে, আমরা অতটা বোকা নই। আপনি অনেক বড় একজন সায়েন্টিস্ট হতেই পারেন, তবে আমরাও বোকা না। কারণ আমরা ধারণা করেছিলাম নিজের সিকিউরিটির জন্য আপনার কাছে অনেক প্রযুক্তি থাকতে পারে, তাই তো আপনার বাসার মেইন ইলেকট্রিসিটি অফ করে দিয়েছি। আপনিও বোকা, ধরতে পারেননি এসব। আপনার ওসব ইলেকট্রনিক ডিভাইস এখন আর কাজ করবে না। নতুন কিছু চিন্তা করুন। আর লেজার গানগুলো কিন্তু অনেক সুন্দর, সবগুলো একসাথে নিরাপদ জায়গায় রেখে দিয়েছি। বলেই হাসতে থাকে রোদ্দুর। রোজা আর রুহি অবাক হয়ে তাকায়। এই ছেলে দুটো যে এত কিছু করতে পারে তা তাদের ভাবনাই ছিল না। রোজা তো মুখ ফুসকে বলেই ফেলে, পেটে পেটে তোমাদের এই ছিল, এই জন্যই আমাদের পাহারায় রেখে গিয়েছিলে বাড়িটা ঘুরতে। সাইমন মাথা নাড়িয়ে বলে, এক্স্যাক্টলি বেব। রোজা আর রুহি চোখ কটমট করে তাকায় সাইমনের দিকে। রুহির তাকানো দেখে সাইমন ঢোক গিলে বলে, আরে ফান করছি রুহি, প্লিজ ভুলে যাও। রোদ্দুর হাতে তালি দিয়ে ওদের মনোযোগ আকর্ষণ করে। এরপর গলা খ্যাকারি দিয়ে বলে, তো মাই ডুপ্লিকেট শ্বশুরমশাই, শাশুড়ি আম্মা কোথায় আমার? মানে দুই ইয়াসমিনকে কোথায় রেখেছেন? আইমান নিচের দিকে তাকিয়ে বলে, জানি না আমি। রুহি রেগে বলে, বলো বলছি বাবা, না হলে কিন্তু। আইমান স্বাভাবিকভাবেই বলে, নইলে কিন্তু কি? আমাকে মেরে ফেলবি? মেরে ফেল তবে, কিন্তু আমার টিমের কাছে ওই সিস্টেম কি কানই পৌঁছে দেবে। ওরা চারজনই অবাক হয়ে বলে, হোয়াট কি কেন? আইমান ভিলেন মার্কা হাসি দিয়ে বলে, হ্যাঁ কি কানো, এত বছর ধরে প্রজেক্টে কাজ করেছি, আর কয়েক মিনিট পরে তা সফল হয়ে যাবে। এরপর মরলেও আমার আফসোস নেই। রুহি তার বাবার সামনে গিয়ে বলে, কি কেন কেন ওর সিস্টেম সম্পর্কে অন্যজনকে জানাবে? আমি তো ওকে ওভাবে প্রোগ্রামিং করিনি। রুহির বাবা হেসে বলে, তুমি কি করেছো তা জানি না, অনেক দ্রুততার সাথেই করেছো। তবে আমি কিকানো থেকে একটু আগে তোমাদের নামতে দেখেছি। তোমরা আসার পরেই আমি ওর মধ্যে যাই, তারপর ওর সিস্টেম পাঠিয়ে দেই আমার গ্রুপ মেম্বারদের কাছে। 3 ঘন্টা হতে আর মাত্র কিছুক্ষণ বাকি। দেখি তোমরা কি করতে পারো, আর তোমার মায়েদের খোঁজ কখনোই পাবে না। বলেই রুহির বাবা হাসতে থাকে। রুহি প্রায় পাগলের মতো অবস্থা। তার অবস্থা দেখে তার বাবা হাসছে। তখন রোজা কিছু একটা ভেবে বলে, আচ্ছা কি কেনকে প্রোগ্রাম তো তুই করেছিস তাই না? রুহি মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ আমি করেছি। ও আমার সব কমেন্ট শুনবে, এমনভাবেই প্রোগ্রামিং করেছি ওকে। তখন রোদ্দুর বলে ওঠে, গ্রেট, তোমার সকল কমান্ড শুনবে, মানে বুঝতে পারছো? রুহি কিছুক্ষণ ভাবতেই তার চোখ জলজল করে ওঠে। তারপর হেসে বলে, ও গড,
তাহলে তো ওকে আমি বললেই ও কাজ প্রসেসিং অফ করে দেবে। ওদের ফিসফাস দেখে আয়মান বিরক্ত হয়ে বলে, এই বাচ্চারা কি ফিসফাস করছো? ওরা তার দিকে ফেরে, একে অপরের দিকে তাকিয়ে হেসে নেয়। রুহি হাতে লাগানো ডিভাইসের সামনে মুখ নিয়ে বলে, কি কেন, শুনতে পাচ্ছ? জবাব আসে না। তা দেখে হেসে ওঠে আয়মান। তবুও রুহি হাল ছাড়ার পাত্রী নয়। সে আবারও ডাকে কিকানোকে। কি কেন, শুনতে পাচ্ছ? সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছে শুধু কিকানোর আওয়াজ শোনার জন্য। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে ভেসে আসে রোবোটিক আওয়াজ। ইয়েস, কিকানো কানেক্টেড। কিকা বলুন, কি করে সাহায্য করতে পারি? কিকানোর কথা শুনে ওরা খুশি হয়, কিন্তু আয়মান অবাক হয়ে তাকায়। কোনো কাজ প্রসেসিং চলাকালীন কি করে কিকানো জবাব দিল? রুহি খুশি মনে বলে, তোমার বর্তমান কাজটা বন্ধ করো, প্রসেসিং অফ করো। কিকানো রোবোটিক আওয়াজে বলে, পসিবল না। হাফ টাইমের পর কোনো কাজ কিকানো অফ করতে পারে না। 3 ঘন্টা হতে কয় মিনিট বাকি? চারজনের মুখ চুপসে যায়। আয়মান হেসে দেয় আবারও। তখনই সাইমন বলে, রুহি, তুমি ওকে শাট ডাউন করে দাও। ওর কিলকোড তৈরি করেছো নিশ্চয়ই? রুহির মুখের আধার সরে যায়, চোখ দুটো ঝলমল করে ওঠে। সাইমনের দিকে ফিরে সে সাইমনের গলা জড়িয়ে ধরে, ডান গালে ঠোঁট ছুঁয়ে বলে, উফ, এই জন্যই তোমাকে এত ভালো লাগে। সঠিক সময় সঠিক বুদ্ধি। রোজা আর রতুর গলা খ্যাকারি দিয়ে ওঠে। রুহি লজ্জা পেয়ে ছেড়ে দেয়। তারপর কিকানোকে কি লোড দেয়। কিকানো প্রথমে নিচ্ছিল না কি লকড। 3বারের বার রুহি সফল হয়। প্রসেসিং বন্ধ করে শাট ডাউন হয়ে যায় কিকানো। স্বস্তির নিঃশ্বাস ফেলে চারজন। যাক, তারা একটা কাজ করলো। কিন্তু তাদের মা? রুহি ঘুরে দাঁড়ায়। তার বাবার চোখে অসহায়ত্ব, এত বছরের পরিশ্রম ব্যর্থ হওয়ার জন্য হতাশা। তাতে গুরুত্ব দেয় না কেউ। রুহির সামনে একটা চেয়ার পেতে বসে বলে, এসব বন্ধ হলো, কিন্তু এখন আমরা সত্যিটা জানতে চাই। আমাদের সব সত্যি কথা বলতে হবে। আয়মান চোখ তুলে তাকায়, ধীর গলায় বলে, কি জানতে চাও? রুহি পেছনের 3জনের দিকে তাকায়। এরপর ঢোক গিলে বলে, কেন এত ছল চাতুরি, এত লুকোচুরি, এত মিথ্যে কেন? কেন এমন বিশ্বাসঘাতকতা? কেন এমন করলে? জবাব দাও। তোমার উদ্দেশ্য কি ছিল? মায়েদের কেন গায়েব করলে? আমাকে এত বছর দূরে রেখে কি লাভ পেলে? আয়মান ঢোক গেলে দীর্ঘশ্বাস ফেলে বলে, ছোটবেলা থেকেই অনেক ইচ্ছা বড় সায়েন্টিস্ট হব, সবার চেয়ে উপরে থাকব। টাইম মেশিন আসার পর আমার আগ্রহ আরও বাড়ে। বিভিন্ন সময় ভ্রমণ করে জ্ঞান অর্জন করতে লাগলাম। তখনই জীবনে এলো তোমার মা। তারপর জানতে পারলাম ইউনিভার্স সম্পর্কে, যে প্যারালাল ইউনিভার্স ভ্রমণের জন্য চেষ্টা চালাচ্ছে বিজ্ঞানীরা। লেগে পড়লাম এই তথ্য উদ্ঘাটনের পিছনে। তোমরা 2 বোন জন্ম নিলে। সংসার ভালোই চলছিল, আমার গবেষণাও আমি চালিয়ে যাচ্ছিলাম। তারপর রুহি, তোমার মাকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু দিন দিন সে কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছিল, খিটখিটে মেজাজের। তাকে এত ভালোবাসতাম যে এসব আমায় কষ্ট দিত। একদিন কিভাবে যেন জানতে পারলাম পৃথিবীর ইয়াসমিনের কথা। সেও একজন সায়েন্টিস্ট। তারপর তার সম্পর্কে বিভিন্ন খোঁজ নিলাম। সেও মনকষ্টে ছিল। তার স্বামী তাকে সময় কম দিত, সারাদিন হসপিটালে থাকতো। আমরা যোগাযোগ করি একে অপরের সাথে। তারপর সিদ্ধান্ত নেই তোমার মাকে পৃথিবীতে পাঠিয়ে দেব, আর রোজার মাকে এখানে নিয়ে আসব। তারপর অনেক গবেষণা করে রোজার মাকে ওই মেশিন আবিষ্কার করে এসে পড়ে আলফাতে। কিন্তু বাদ সাধলো তোমার মা, ভ্যানিশ হয়ে গেল দুজনে। রোজা ভীতু স্বভাবের ছিল, কিন্তু তুমি তো তেমন ছিলে না। তাই কৌশলে তোমাকে দূরে পাঠিয়ে দিলাম, তাও অতীতে গিয়ে, যাতে ফিরতে না পারো। ওই ডায়েরি, আংটি সবই আজগুবি ছিল, তুমি বিশ্বাস করে নিয়েছিলে। সবাই বিস্ময়ে হতভম্ব হয়ে গেছে রুহির বাবার কথায়। কী সব বলছে উনি? অদ্ভুত। রুহির বাবাকে জিজ্ঞেস করে, তাহলে আমার মা কোথায়? রুহির বাবা সবার মুখের দিকে তাকায়। তারপর থমথমে গলায় বলে, তোদের দুজনকে উৎসর্গ করা হয়েছে মহাকাশে গবেষণা করার জন্য। তাদের থেকে তৈরি হয়েছে শত শত ক্লোন। কিন্তু বিশ্বাস করো, আমি কখনোই চাইনি এসব। আমি আইন ভেঙে তোমাকে আর সাইমনকে অন্য ইউনিভার্সে পাঠিয়েছি, তাই ওদের কথা শুনতে হয়েছে।
আর তোমরা পৃথিবীতে যা দেখেছো এসব তোমার মায়ের ইমেজ ছিল শুধু সান্ত্বনার জন্য। ওদের কথায় কি করা হয়েছে জানি না, তবে তার জন্য আমি পেয়েছি নাম, যশ, খ্যাতি। আমি অনেক বড় সায়েন্টিস্ট হয়ে গেছি। ভালোই বলছি, আমাকে খোলো, নয়তো ফল খারাপ হবে। রোজা রেগে এগিয়ে যায় রুহির বাবার দিকে। রোদ্দুর তাকে ধরে ফেলে। রোদ ছটফট করে বলে, ছাড়ো আমায়। উনি আমার মাকে কি করেছে তা বলতেই হবে ওনার। রোদ্দুর রোজাকে শান্ত করার জন্য বলে। রুহির বাবা মৃদু হেসে বলে, সেই রোবটের মাধ্যমে আমি তার সাথে কথা বলেছি, সে জানে সব। আমি বলেছিলাম রুহিকে না মেনে নিলে রোজাকেও শেষ করে হবে, তাই সে ভয়ে সব মেনে নিয়েছে। ঘটনাটা এমনভাবে ঘটেছে যে সবার কাছে ওটা স্বাভাবিক। রুহি ধপ করে বসে পড়ে মেঝেতে। তার সব আশা ভরসা শেষ হয়ে গেছে। তার মা নাকি নেই, তাহলে কেন সে এখানে এলো? থেকে গেলে তো পারত আলফায়। তখনই গলা খাকারি দেয় রুহির বাবা। হেসে বলে, একটা কথা জানলে অবাক হবে যে তোমরা সবাই আলফার গ্রহের সম্পদ। এখন নিজে থেকেই ফিরে এলে নিজের গ্রহে। আসলে মূল কথা কি জানো? চারজনেই অধীর আগ্রহ নিয়ে তাকায় রুহির বাবার দিকে। সে মজা পেয়ে বলে, তোমরা সবাই ক্লোন। তোমাদের বিভিন্ন কাজের জন্য পাঠানো হয়েছে পৃথিবীতে। তারপর কাজ শেষ হলে আর ফিরিয়ে আনা হয়নি। মাঝে মাঝে অতীতের স্মৃতি দেখতে তোমরা, তাই না? যেগুলো কখনো হয়নি সেগুলো দেখতে। রোদ্দুর তাৎক্ষণিক মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, আমি রোজাকে দেখতাম, কিন্তু তখনও ছোট ছিল। আমি বড় রোজাকে দেখতাম, ভাবতাম একে, কিন্তু পরে ও বড় হলে দেখেও রোজা। আমি রুহিকে দেখে আরও অবাক হয়েছিলাম আমি। সাইমন বিস্ময়ে হতভম্ব হয়ে বলে, আমিও মাঝে মাঝে দেখতাম, তবে এখন আর দেখি না। আয়মান মৃদু হেসে বলে, তুমি যা দেখতে তার বাস্তব রূপ দেখে নিয়েছো, তাই হয়তো আর তোমার মস্তিষ্ক ওটা ভাবে না। তো কেমন লাগছে নিজেদের আসল পরিচয় জেনে? সবাই চুপ হয়ে রোজার নীরবতা ভেঙে বলে, আমরা ক্লোন, কিন্তু কিভাবে হলো এসব? কিভাবে পৃথিবীতে গেলাম? রুহির বাবা হেসে বলে, তোমাদের আরো কপি আছে, অনেক ক্লোন। ওইগুলো বিভিন্ন কাজ করছে। তোমাদের মতো মানুষ ছিল আগে, তারা মারা যাওয়ার পরে তাদের দিয়ে ক্লোন করা হয়েছে। আর অনেক নিবিড়ভাবে তাদেরকে পৃথিবীতে রেখে আসা হয়েছে, যাতে কেউ বুঝতে না পারে। তাদের জন্য সদ্য জন্ম নেওয়া শিশুই মনে করে। ইস, তোমাদের কি কপাল দেখলে সব জেনে গেলে। অথচ এমন অনেকেই আছেন যারা নিজেদের মানুষ মনে করে তারা আসলে ক্লোন। রুহির ধৈর্যের সীমা ভেঙে যায়। সে পাশ থেকে একটা ভারী বস্তু নিয়ে যায় তার বাবাকে মারতে, কিন্তু এবারও তাকে আটকে দেওয়া হয়। তখনই বাসার মধ্যে কিছু মানুষজন ঢোকে, এসে তাদের চারজনকে ঘিরে ধরে। রুহি অবাক হয়ে তাকায় সায়েন্টিস্ট আইমানের দিকে, কারণ এই মানুষটাও তার বাবা নয়, সে তো তাকে বানিয়েছে শুধু। আইমানকে দুজন ঘুলে দেয়। সে দাঁড়িয়ে হাত ঝেড়ে বলে, কি ভেবেছিলে আমি বোকা? তোমাদের তো আগেই দেখেছি, তাই ধরার জন্য এদের আসতে বলেছিলাম। তোমরা আইন ভঙ্গ করেছো। রুহি, তোমাকে আমি মেয়ের মতো ভালোবেসেছি, কখনো জানতে দেইনি আমি তোমাকে আমরা তোমার কেউ না। ইচ্ছা ছিল কখনো জানতে দেব না আমি তোমাকে, কিন্তু যা করলে না বলে পারছি না। আমার 2 মেয়ে হয়েছিল, কিন্তু একজন মরা হয়। ইয়াসমিনকে সান্ত্বনা দেওয়ার জন্য তোমাকে নিয়ে আসি এবং বলি, এই তো 2 মেয়ে, তুমি তোমার নানিমার ক্লোন। তাই তো রোজার মানে আমার মেয়ের মতোই চেহারা, তোমার যমজ বলাই যায়। করুণা করেছিলাম, কিন্তু কি করলে তুমি? আঘাত করলে। ওদের নিয়ে চলো, ওরা আইন ভঙ্গ করেছে, শাস্তি হবেই ওদের। রুহি আর শুনতে পারছিল না, কান চেপে ধরে সে। রোদ্দুর, রোজা, সাইমনও তার মতোই হতভম্ব। তাদের চারজনকে বেঁধে রাখা হয়েছে। চারজনের মুখে রা নেই, কি করবে বুঝতে পারছে না তারা। এই আলফা গ্রহে থাকার চেয়ে তাদের পৃথিবীতে ফিরে যাওয়াই উত্তম, কিন্তু ছাড়া পাবে কিভাবে? সায়েন্টিস্ট আইমান এসে বসে তাদের সামনে, তারপর হেসে বলে, বলো কিভাবে মারবো তোমাদের? গুলি করে মারি? যে মগজ দিয়ে আমার জন্য ষড়যন্ত্র করেছিলে সেটাই উড়িয়ে দেব। রুহি চিৎকার করে বলে, আমি আর সহ্য করতে পারছি না তোমার নিষ্ঠুরতা। আমাকে আগে মারো, দেখতে পাচ্ছি না এসব আর। আইমান মজা পেয়ে হাসে, তারপর গম্ভীর হয়ে বলে, এই কালো শার্ট পরা সাইমনকে আগে মার। রুহি কেঁদে উঠে বলে,
ওকে আমি আমার নিজের চেয়েও ভালোবাসি। দয়া করে ওকে কিছু করো না, আমি সইতে পারবো না। আয়মান হেসেই যাচ্ছে। তার খুবই মজা লাগছে এসব করতে। একজন লোক সাইমনের মাথায় গান তাক করে। সাইমন রুহির দিকে তাকিয়ে বলে, রুহি, একটা কথা শোনো, যখন মানুষ ছিলাম তখনও তোমাকেই ভালোবাসতাম, এখন ক্লোন হয়েও তোমাকেই ভালোবাসি। আমাদের পথটা এইটুকুই ছিল গো, ভালোবাসি খুব। রুহি চোখ থেকে অশ্রু বিসর্জন দিচ্ছে। রোজা এসব দেখে রোদ্দুরের দিকে তাকায়। রোদ্দুরও তার দিকে তাকিয়ে আছে। রোজা রোদ্দুরকে বলে, ভালোবাসি আমিও তোমাকে খুব। রোদ্দুরের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। রোজা মিনতি করে বলে আয়মানকে, আমাদের একসাথে মারুন, অনুরোধ একটাই, একজনের সামনে অন্যজনের মৃত্যু সহ্য হবে না, এই অনুরোধ রাখুন। আয়মান কথায় চারজন চারদিকে তাকায়। রুহি, রোজা, আচ্ছা, শেষ রোদ্দুর ইচ্ছা সামনে পূরণ পেছনে করা দাঁড়ায়। যায়। তারা মাথায় গান তাক করে, ট্রিগারে আঙুল দেয়। চারজনেই চোখ বন্ধ করে ফেলে। সবাই তার ভালোবাসা অনুভব করতে ব্যস্ত। চারজন একসাথে বলে, এই মৃত্যু আমাদের হাজারবার হোক, তবুও আমরা বারবার ভালোবাসবো, আমরা বারবার ফিরে আসব। জোরে গুলির শব্দ হয়, তারপর নীরব চারপাশ। রোজা, রুহি, সাইমন, রোদ্দুর সবাই চোখ মেলে তাকায়। তাদের পেছন থেকে সবাই সরে গেছে। গুলির শব্দ হয়েছে ফাঁকা আকাশে। কে গুলি করলো? সাইমন তাকাতেই তারা সায়েন্টিস্ট আইমানের রক্তাক্ত দেহ দেখতে পায়। একে অপরের দিকে হতভম্ব হয়ে তাকায় তারা। তাদের হাতের বাঁধন মুক্ত করে দেয় একজন। তারপর চারিদিকে একটি কথাই প্রতিধ্বনিত হয়, আজ থেকে সকল ক্লোনরা মুক্ত, তারা স্বাধীন হয়ে বাঁচবে, কিন্তু আর কোনো ক্লোন বানানো হবে না, সবাই স্বাধীন আজ থেকে। চারজনেই খুশি হয় আওয়াজ শুনে। আহ, কি সুন্দর কথা। রোজা শক্ত করে রোদ্দুরের হাত ধরে। সাইমন ও রুহির হাত ধরে শক্ত করে। তারা হেঁটে যায় সেই রাস্তায় কিকানোর কাছে। রুহি আবার অ্যাক্টিভ করে কিকানোকে। যান্ত্রিক কিকানো বলে ওঠে, কিকা কিকা স্বাগতম, কিকানো ব্যাক। তারা উঠে বসে কিকানোতে। আলফা গ্রহের অনেকেই দেখছে তাদের। তারা একে অপরের দিকে তাকায়। সাইমন আর রোদ্দুর মৃদু হেসে রোজা আর রুহিকে বলে, আই লাভ ইউ, উইল ইউ স্টে উইথ মি? রোজা আর রুহি মৃদু হেসে জবাব দেয়, লাভ ইউ মোর দ্যান লাভ, আই ওয়ান্ট স্টে উইথ ইউ। চারজনের ঠোঁটেই তৃপ্তির হাসি ফোটে। কিকানো তখন রোবোটিক ভয়েসে বলে, তৈরি হন তৃতীয় যাত্রার জন্য, আমরা আলফা গ্রহ ত্যাগ করব। তখনই একটা সাদা আলোর মধ্যে চলে যায় মেশিন। চারজন একসাথে বলে ওঠে, বিদায় আলফা গ্রহ।